যদি আগামীকাল কিছু করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো, বলেছিলেন বিশ্বখ্যাত জার্মান কবি এবং দার্শনিক জোহান গথে। ঠিক তাই, কথায় আছে যে স্বপ্ন দেখতে জানে না তার তারুণ্য বার্ধক্যের সমতুল্য। তবে শুধু স্বপ্ন দেখতে জানতেই হবে না, স্বপ্ন সত্যি করতে জানতে হবে। দর্শক, আপনাদের সবাইকে সিওয়াইসি ফেসবুক লাইভ সেশনে সাদর আমন্ত্রণ জানাই। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যারা আছেন, তারা কিন্তু পূরণ করতে পেরেছেন তাদের স্বপ্ন। দেশের সীমানা ছাড়িয়ে উচ্চশিক্ষার জন্য তারা পৌঁছে গেছেন সুদূর বিদেশে। তারা আমাদের দেশের মেধাবী মুখ, আমাদের দেশের গর্ব। তবে এই গাজীপুরের সন্তান হওয়ায় এবং তার চেয়েও বড় কথা, আমাদের গাজীপুরের প্রধান দুটি স্কুলের সিনিয়র হওয়ায় তাদের নিয়ে একটু বেশি গর্ব আমরা বোধহয় করতেই পারি। আজকের এই সেশনে যারা বিদেশে পড়তে ইচ্ছুক তেমন স্টুডেন্টদের জন্য তারা দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা, সেই সাথে তারা শেয়ার করবেন তাদের জীবনের কিছু গল্প। চলুন দর্শক, পরিচিত হয়ে নেই আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন মীর মুবাশির খালিদ, ভিজিটিং গ্র্যাজুয়েট স্টুডেন্ট, গ্ল্যাডস্টোন ইনস্টিটিউট, ইউসিএসএফ, ইউএসএ, পিএইচডি স্টুডেন্ট, ইরাসমাস মেডিকেল সেন্টার, দি নেদারল্যান্ডস। আমাদের সাথে আছেন মুসরাত জাহান সুরভি, পিএইচডি রিসার্চ ফেলো, ডিপার্টমেন্ট অফ ক্রপ সায়েন্সেস, ইউনিভার্সিটি অফ গোটিনজেন, জার্মানি। আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ শামীম সিরাজ শুভ, পিএইচডি স্টুডেন্ট অ্যান্ড গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি, ইউএসএ। এবং আমাদের সাথে আরো আছেন মাসুমা আক্তার রুমি, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অফ আইওয়া, ইউএসএ। আপনাদের সবাইকে স্বাগত জানাই, প্রাণঢালা অভিনন্দন জানাই আমাদের এই অনুষ্ঠানে। এবং আমার সাথে কো-হোস্ট হিসেবে আজকে থাকছে শফিউর রহমান জাকা। দর্শক, আপনাদের যদি আমাদের অতিথিদের কোনো প্রশ্ন করার থাকে, আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। প্রথমে আমি খালিদ ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়ের কাছে জানতে চাইবো আপনি কেমন আছেন, এবং আজকের এই লাইভ সেশন থেকে যেসব স্টুডেন্ট বিদেশে পড়াশোনা করতে আগ্রহী তারা কি আশা করতে পারে? হ্যালো, সবাইকে স্বাগতম। এবং আমি খুবই অনার্ড এবং খুবই খুশি যে এমন একটি চমৎকার মেধাবী প্যানেল এবং সিওয়াইসির সাথে আমি লাইভে এসে কথা বলতে পারছি। আমি ভালো আছি এবং আশা করি সবাই অনেক ভালো আছেন। এবং এই আজকের এই সেশন থেকে আমি আশা করি যে একজন একজন ছাত্র বা হচ্ছে যে কেউ উচ্চশিক্ষা যদি কেউ নিতে চায়, সে কি কি স্টেপ নিতে পারবে বা হচ্ছে তার কি কি অপশন রয়েছে এবং কেন উচ্চশিক্ষা সে নিতে যাবে বা নিজের স্বপ্ন করবে বা কিভাবে করবে তা সম্পর্কে একটি ভালো ধারণা পাবে। এত এবং অন্য কোনো যদি আরো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে হয়তো বা সেগুলোর উত্তরও তারা পেয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া। সুরভি আপুর কাছে যাব। আপু কেমন আছেন, এবং আজকের এই লাইভ সেশন থেকে আপনার সুরভি আপু মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। আপু আশা করি আবার আমাদের সাথে জয়েন করবেন। শুভ ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাইয়া কেমন আছেন এবং আজকের এই সেশন থেকে দর্শকরা কি আশা করতে পারে? হ্যালো, আমি শুভ। আমিও গাজীপুরের ছেলে। সো সবাইকে ওয়েলকাম আজকের সেশনে। আর হচ্ছে গিয়ে আমি মোটামুটি ভালো আছি, মানে এখন তো আসলে ঠিক ভালো থাকার সংজ্ঞাটা চেঞ্জ হয়ে গেছে আসলে। সো ওই সেন্সে ভালো আছি। আই হোপ সবকিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর হচ্ছে গিয়ে আজকের সেশনে আমি বেসিক্যালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। এন্ড আই হোপ যারা হচ্ছে গিয়ে বাইরে পড়তে আসতে চায় আর কি, অন্তত গ্র্যাজুয়েট স্কুলে আসতে চায়, তারা এখান থেকে কিছুটা হলেও ডিরেকশনস পাবে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। সো এই আর কি। তো দেখা যাক কি কিরকম বলি আর কিরকম কেউ কেউ কোয়েশ্চেন করে। ধন্যবাদ ভাইয়া। সুরভি আপুর কাছে যাব। আপু কেমন আছেন, এবং আজকের এই সেশন থেকে স্টুডেন্টরা কি শিখতে পারবে বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আনিকা এবং সিআইসি টিমের সবাইকে যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছো এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি, এটাই সবচেয়ে বড় নিয়ামত এখন বলতে গেলে। তো আজকের এই সেশন থেকে আমি আশা করব যারা হায়ার স্টাডিজ এ বাইরে আসতে চায় তারা একটা ক্লিয়ার ধারণা পাবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কোন ওয়েতে আগালে সে খুব ভালো মতো বা শর্ট সময়ে আসতে পারবে, এরকম একটা ক্লিয়ার ধারণাও পাবে। আর আমি যেহেতু ডিএডি ফেলো হিসেবে এসেছি, তো ডিএডি সম্পর্কে যদি কারো কোনো আইডিয়া জানার থাকে বা কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে আমি সেটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আনিকা। ধন্যবাদ আপু। রুমি আপুর কাছে জানতে চাইবো আপু কেমন আছেন এবং আজকের এই সেশন থেকে আপনি কি আশা করছেন এবং দর্শকরা কি আশা করতে পারে? ধন্যবাদ আনিকা। প্রথমেই তো কে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পাচ্ছি জন্য। আর আলহামদুলিল্লাহ আছি। তো যেটা বলা হচ্ছে আর কি নিউ নর্মাল, এই নিউ নর্মালে এখন পর্যন্ত সুস্থ আছি, সো দ্যাটস এ ব্লেসিং আই গেস। আর আসলে উপকৃত হওয়ার কথা যেটা, স্টুডেন্টদের যদি কোনো এক্সাক্ট কোয়েশ্চেন থাকে সেটা করলে ওরা বেশি উপকৃত হবে। আর আদারওয়াইজ আমরা চেষ্টা করব যে আমাদের এক্সপেরিয়েন্স গুলা শেয়ার করার জন্য, হাউ টু অ্যাপ্লাই আর কখন থেকে প্রিপারেশন নিতে হবে, কিভাবে চিন্তা করতে হবে, একটু এনকারেজ করার চেষ্টা করব। এই তো। ধন্যবাদ তুমি আপু। ধন্যবাদ আপু। চলে যাচ্ছি খালিদ ভাইয়ের কাছে। দেশের বাইরে থেকে ডিগ্রি নেওয়ার সুবিধাগুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, কেন আমাদের এই ব্যাপারে উৎসাহিত হওয়া উচিত? দেশের বাইরে ডিগ্রি নেওয়ার মূল প্রেরণা হচ্ছে আপনি যদি কোন একটি স্পেসিফিক ফিল্ড সম্পর্কে ভালো জানতে চান এবং সাথে সাথে বাইরের এক্সপেরিয়েন্স হচ্ছে একটি আপনাকে নতুন একটি ধারণা দেয় আসলে যে বাইরে কিরকম পড়াশোনা হচ্ছে এবং তার সাথে আপনি নিজের পড়াশোনাকে কম্পারিজন করতে পারবেন। এবং এটা শুধু পড়াশোনা করায় না, এটা আপনার একটা নতুন স্কিল তৈরি করে দিবে যে যেখানে আপনি শুধু দেশের নয়, আপনি বাইরেও থেকেও একটি ডিগ্রি অর্জন করেছেন, এটা অবশ্যই আপনার সিভিকে অনেক শক্তিশালী করবে। আর তার পাশাপাশি সিভি শক্তিশালীর পাশাপাশি আপনি যে এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন তা আপনাকে অনেক বেশি কনফিডেন্স দিবে এবং আপনি নিজেকে অন্তত এতটুকু মনে করতে পারবেন যে হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি নিজেকে যোগ্য হিসেবে দেখাতে পারবেন। অনেক ধন্যবাদ ভাইয়া। সুরভি আপুর কাছে যাব। আপুর কাছে জানতে চাইবো যে বাংলাদেশ থেকে জার্মানিতে পৌঁছানো এই সময়ে আপনার জার্নিটা কেমন ছিল? আপনি কিভাবে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে জার্মানি পর্যন্ত পৌঁছালেন? পুরো জার্নিটা নিয়ে আপনার কাছে সংক্ষেপে কিছু জানতে চাইবো। আচ্ছা, তো জার্মানিতে অ্যাপ্লাই করার আগে আমি ডিএডি ফেলোশিপ, এটা প্রতি বছর অক্টোবরের 15 তারিখ থাকে এটার লাস্ট ডেট অ্যাপ্লাই করার। তো অ্যাপ্লাই করার আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে একজন হোস্ট যে আমাকে জার্মানিতে হোস্টিং করবে তার সাথে একটা কমিউনিকেশন করে রাখতে হয়। তো ওটা আমি আগেই করে রেখেছিলাম অ্যাপ্লিকেশন করার আগে, এটা হচ্ছে আমার পূর্ব প্রস্তুতি সার্কুলার হওয়ার আগে। আর সাথে হচ্ছে আমার এই ডিএডি ফেলোশিপে অ্যাপ্লাই করার জন্য আমার কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে বা কি কি ডকুমেন্টস আমাকে জমা দিতে হবে, তো এই সবগুলো ডকুমেন্টস আমি আগেই জোগাড় করে রেখেছিলাম। যেহেতু আমি একটা ইউনিভার্সিটিতে জব করি, সেখান থেকে আমার ইউনিভার্সিটি থেকে একটা ক্লিয়ারেন্সের দরকার হয়, সেগুলো জোগাড় করতে মোটামুটি অনেকখানি সময় লেগে যায়। তো এই সবগুলো ডকুমেন্টস একসাথে করে আমার হচ্ছে ওখানে একটা রিসার্চ প্রপোজাল দিতে হয়, সেটা হচ্ছে আগে থেকেই তৈরি করে রাখা ভালো, কারণ খুব অল্প সময়ে ওইসব প্রপোজাল তৈরি করা যায় না। আর এই প্রপোজালের উপরে আসলে অনেকখানি ডিপেন্ড করে যে আমি স্কলারশিপটা পাবো কি পাবো না। এর সাথে আরো একটা জিনিস হচ্ছে যে আমার দুইজন রেফারির রেফারেন্স লেটার লাগে, সেটা আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি আমার ইমিডিয়েট যে সুপারভাইজার সে যদি দেয় এবং আমার রিলেটেড যারা ওয়ার্ক করছে তারা দিলে সেটা খুবই অ্যাকসেপ্টেবল হয়। তো এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন করার প্রক্রিয়া। আর জার্মানি এর অ্যাপ্লিকেশন গুলো সবগুলোই অনলাইনে হয়, তো এটা খুবই সুবিধা। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে একটা সেট আমাকে হচ্ছে জার্মান এম্বাসিতে পাঠাতে হয়, তারপরে ওরা ওখান থেকে একটা শর্ট লিস্ট করে, শর্ট লিস্ট করার পরে আমাদের একটা ভাইবা হয়, ভাইবা থেকে সিলেকশন হয়, সিলেকশন হওয়ার পরে
তো হচ্ছে ওরা আমাদেরকে ডিএডি একটা অ্যাকসেপ্টেন্স লেটার পাঠিয়ে দিয়েছে, তারপরে ভিসার অ্যাপ্লিকেশন, ভিসা পাওয়া, তারপরে প্লেনে চড়ে চলে আসা। এই তো হচ্ছে যদি ছোট করে বলি। বাহ, অনেক সুন্দর একটা জার্নি, অনেক অনুপ্রেরণাদায়ক আমাদের জন্য। আমরা এখন শুভ ভাইয়ের কাছে যাব। ভাইয়ের কাছে জানতে চাইবো যে সিদ্ধান্ত এমন একটা জিনিস যা আসলে জীবন বদলে দিতে পারে। দেশ থেকে বিদেশে পড়তে যাওয়ার সিদ্ধান্ত, সেটা নিঃসন্দেহে অনেক বড় এবং সাহসী একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কি ছিল? আচ্ছা, আসলে হায়ার স্টাডিজে আসার জন্য ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে একটা একটাই অনুপ্রেরণা বা তোমার হচ্ছে গিয়ে একটাই ফ্যাক্টর থাকে এরকম না, আসলে মানে অনেকগুলা ফ্যাক্টর থাকতে পারে। এবং এটা খুবই রিলেটিভ একটা ব্যাপার আর কি, মানে একের জন্য এটা একরকম হওয়ার কথা আর কি, আমার যতটুকু মনে হয়। আম, আম, কারোর জন্য কারোর জন্য হয়তো বা শুধুমাত্র প্যাশন এনাফ, কারোর জন্য হয়তো বা সেটা এনাফ না আসলে। তো আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে সেটা হচ্ছে গিয়ে আহ, 4-5টা হয়তো বা ফ্যাক্টর কাজ করে আসলে, যখন কেউ ডিসাইড করে হচ্ছে কি হায়ার স্টাডিজে যাওয়ার জন্য। তো যেমন প্রথমে হচ্ছে গিয়ে তো অবশ্যই যখন কেউ ব্যাচেলার করে তখন আম, ওই সাবজেক্টের প্রতি, ওই সাবজেক্টে আরো ফার্দার পড়াশোনা করার জন্য অবশ্যই একটা প্যাশন তো থাকতেই হবে। ওটা ছাড়া আসলে হায়ার স্টাডিজ আসার কোনো মানেও নাই এবং ইটস পয়েন্টলেস, রাইট? সো প্যাশন অবশ্যই একটা বড় ফ্যাক্টর, এবং সেটা থাকতে হবে যে আমি যে বিষয়ে পড়াশোনা করতেছি ব্যাচেলারে আন্ডারগ্রেডে, সেই বিষয়ে আমি আরো ফার্দার এক্সপ্লোর করতে চাই। তারপরে যেই ফ্যাক্টরটা আসলে কাজ করে সেটা হচ্ছে আমি যেহেতু কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, সো অবশ্যই আফটার আন্ডারগ্র্যাড বাইরে মানে সরি আফটার আন্ডারগ্র্যাড হচ্ছে কাজের স্কোপ আসলে কেমন দেশে বা দেশের বাইরে, এইটা অনেক বড় একটা ফ্যাক্টর আসলে। মানে আমি যদি এখন আহ, আরো ফার্দার এক্সপ্লোর করতে চাই, তার স্কোপ আমাদের দেশে কিরকম আছে আসলে, বাংলাদেশে কেমন আছে, সো সেটা একটা ফ্যাক্টর। ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাংলাদেশে আসলে কম্পিউটার সায়েন্স ওরকম এক্সপ্লোর করার মতো রিসার্চ অপরচুনিটিসও নাই, আবার হচ্ছে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রিও আনফর্চুনেটলি অত গ্রো করে নাই। যেটা হচ্ছে গিয়ে যেটার জন্য হচ্ছে গিয়ে ইউএসএ বা আমেরিকা হচ্ছে গিয়ে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, রিসার্চের জন্য বলো অথবা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রির জন্য বলো, দুইটা জায়গাতেই হচ্ছে গিয়ে ইউএসএ ওয়ার্ল্ড লেভেল। সো এটা একটা বড় ফ্যাক্টর যে আসলে আফটার আন্ডারগ্র্যাড যে সাবজেক্টটা আমি আসলে এক্সপ্লোর করতে চাই সেখানে দেশের স্কোপ কেমন আছে বা বাইরে কোথায় স্কোপ কেমন আছে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই ব্যাপারে বেস্ট হচ্ছে গিয়ে ইউএসএ তে আসা এবং এখানে এক্সপ্লোর করা এই জায়গাটা। আর এর বাইরে হচ্ছে গিয়ে ফ্যামিলিও কিন্তু একটা বড় ফ্যাক্টর, কারণ হচ্ছে গিয়ে অনেকেরই ইচ্ছা থাকতে পারে, সব ফ্যাক্টর মিলে যেতে পারে, কিন্তু হয়তোবা ফ্যামিলি থেকে হয়তোবা ওরকম সাপোর্ট নাও থাকতে পারে, মানে কারণ হায়ার স্টাডিজ এখনো হচ্ছে গিয়ে কিছুটা বিলাসিতা না ঠিক, কিন্তু হচ্ছে গিয়ে অনেকগুলা যদি দেশে অনেক সাপোর্ট টাপোর্ট করা লাগে সেক্ষেত্রে হয়তো অনেকের জন্য ডিসিশন নেওয়া টাফ হতে পারে। সো এটাও একটা ফ্যাক্টর। সো আমার ক্ষেত্রে এরকম কিছু ছিল না আসলে, কারণ ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল। সো আমি মনে করি যে এই অনেকগুলা জিনিস আসলে মাথায় রাখা লাগে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, বাট অবশ্যই প্যাশন এবং কাজের স্কোপ, এই দুটো সবচেয়ে বড় ফ্যাক্টর আসলে। এই দুটো যদি ম্যাচ করে বাইরের সাথে পড়তে যাওয়ার সাথে, তাহলে আসলে হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেসিক্যালি এই ফ্যাক্টর গুলাই কাজ করেছিল এবং সবগুলাই বেসিক্যালি পজিটিভ ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি অ্যাপ্লাই করেছি এবং হচ্ছে বাইরে পড়তে চলে এসেছি। ধন্যবাদ শুভ ভাইয়া। চলে যাচ্ছি রুমিয়াপুর কাছে। বাংলাদেশ থেকে ইউএসএ পর্যন্ত পৌঁছানোর গল্পটা শুনতে চাই। আসলে সবার গল্পের মতোই আমার গল্প। শুভ যেটা বললো আর কি, আমারও যেহেতু কম্পিউটার সায়েন্স ছিল ব্যাকগ্রাউন্ড, আন্ডারগ্রেডে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি। তো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করার পরে আমি ঢাকাতে 2টা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে ছিলাম। তো লাস্ট আমি ব্র্যাক ইউনিভার্সিটি ছিলাম। সো ওখানে যখন ছিলাম তখন দেখলাম যে আসলে ক্যারিয়ারের উপরে যেতে হলে আমার হায়ার স্টাডিজটা দরকার। এটা হচ্ছে প্রথম ব্যাপার। কারণ আমি আসলে আন্ডারগ্রেডের সময় ভাবি নাই যে আমি বাইরে আসবো বা সামথিং এরকম কিছু হবে, মানে করতে সাহস পাবো, এরকম চিন্তা করি নাই তখন। আর সবচেয়ে বড় কথা, আমরা যখন আন্ডারগ্রেডে পড়াশোনা করি তখন আমাদের সবার মনে হয় আমরা অনেক কিছু পড়ে ফেলতেছি, আর জীবনে পড়াশোনা করব না। কিন্তু আলটিমেটলি যখন আমরা জবে ঢুকি তখন বুঝতে পারি যে আসলে কিছুই শিখি নাই, কিছুই হয় নাই। এরকম একটা ব্যাপার আমার সাথে হয়েছিল আর কি। সো যে কারণে পরে
পরে দেখলাম যে আসলে আমার যদি মানে আমাদের বাংলাদেশে বা যে কোনো জায়গায় যদি তুমি টিচিং এ ভালো করতে চাও, টিচিং এ তোমার উপরে যেতে হয়, অবশ্যই তোমার ডিগ্রি লাগবে। আর ডিগ্রি বাংলাদেশে আসলে সেরকম মানে তুমি যেটা বললো হায়ার স্টাডিজ এর স্কোপও খুবই কম। মানে আমরা কম্পিউটার সায়েন্স আমরা মাস্টার্স পিএইচডি করার জন্য দুই একটা ইউনিভার্সিটি আছে ভালো বলতে, তারপরে অনেক সময় লেগে যায়। তো সবকিছু চিন্তা করে ভাবলাম যে হোয়াই নট আমি বাইরে গিয়ে করি, যেহেতু আমার করতেই হবে আমি ভালো জায়গাতে করি। তো সেক্ষেত্রে তখন অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করা ইউএসএ তে অ্যাপ্লাই করার যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রায় 1 বছর আগে থেকে প্রিপারেশন নিতে হয়। তো আমি প্রথমে একবার মানে চিন্তা করেছিলাম, তারপর বিভিন্ন কারণে একটা ভাবলাম যে ঠিক আছে এই বছর না করে আগামী বছর করব। তারপরে এই তো জিআরই দেয়া, টোফেল দেয়া। তো জিআরই টোফেল হচ্ছে দুটো এক্সাম, যেটা একটা হচ্ছে ম্যাথ এবং ইংলিশের তোমার কতটুকু ক্যাপাবিলিটি সেটা বের করে জিআরই, আর একটা হচ্ছে টোফেল হচ্ছে জাস্ট ইংলিশের একটা এক্সাম। তো এই দুইটা এক্সাম দিতে হয়, দিয়ে তারপরে আহ, যেহেতু তুমি অ্যাডমিটেড হবে কি হবে না সেটা জানো না, সো সেক্ষেত্রে কয়েকটা ইউনিভার্সিটি চুজ করে অ্যাপ্লাই করলাম। আমার 7-8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে তো প্রায় 1 বছর টাইম লাগে যে সব প্রসেস হয়ে প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করা, জিনিসগুলো হয়তো পরে আমরা আরো ডিটেলস বলবো। তো সবকিছু করে অ্যাপ্লাই করলাম, তারপরে সুরভি আপনার মতো ভিসা অ্যাপ্লাই করলাম। তারপরে ভিসা হলো, চলে আসলাম, এই তো। ধন্যবাদ আপু, আপনাদের শেয়ার করা ইনফরমেশন গুলো আমাদের স্টুডেন্টদের অনেক কাজে লাগবে বলে আমার মনে হয়। খালিদ ভাইয়ার কাছে আবার যাব। ভাইয়া, বিদেশে পড়াশোনার সিদ্ধান্ত নেওয়ার পর সেটা বাস্তবায়নের পথটা আপনার জন্য কেমন ছিল? আমার জন্য অনেক সহজ ছিল। আহ, এই 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 ব্যাপারে যে হচ্ছে আমার ফ্যামিলির মানে আমার ফ্যামিলিকে বলতে হয়েছে যে হ্যাঁ আমি 3 মাসের পর চলে যাচ্ছি এরকম। তো ফ্যামিলি সাপোর্ট একটা বড় ব্যাপার, যে হচ্ছে আমি কোথায় অ্যাপ্লাই করব, কোন প্রোগ্রামে যাব বা কোন দেশে যাব, সেটা নিয়ে হচ্ছে ফ্যামিলির পারমিশন বা ওই টাইপের কিছু ছিল না। সো এটা হচ্ছে আমি মনে করি একটা বড় স্টেপ, যেখানে হচ্ছে অনেক স্টুডেন্ট একটু একটু হেসিটেশনে থাকে যে আসলে আমি কোথায় যাব, এটা কি আমার ফ্যামিলি মেনে নিবে বা হচ্ছে আমার ডিসিশন কিনা। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার শেষ করার পর ইমিডিয়েটলি আইসিডিআরবি তে জয়েন করি রিসার্চ অফিসার হিসেবে। এবং সেখান থেকেই ডাচ সায়েন্টিস্টদের সাথে আমার পরিচয় হয়, তারা আমাকে চিনে। তো ওইখান থেকে যে মাস্টার্স প্রোগ্রাম আমার পছন্দ হয় নেদারল্যান্ডসে, সেখানে অ্যাপ্লাই করি এবং খুব দ্রুত, প্রসেসটা খুব দ্রুত ছিল। আমার যতদূর মনে পড়ে আমি ডিসেম্বরের দিকে স্টার্ট করি। আমার অনেক কাগজপত্র অলরেডি রেডি ছিল, যেহেতু মানে আমার ডিপার্টমেন্টের অধিকাংশ ছেলেপেলে বাইরে যায়। সো হচ্ছে অধিকাংশ ছেলেপেলে 4th ইয়ার বা 5th ইয়ারে থাকতে অনেক কাগজপত্র গুছিয়ে নিয়ে আসে। তো এরপরে একবার যখন কেউ বাইরে চলে আসে তখন আসলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় আমি মনে করি। এক্সপিরিয়েন্সটা হচ্ছে অনেকটা কনফিডেন্স দিয়ে দেয়। তো আমার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা খুবই সহজ ছিল আমি মনে করি, এবং হয়তো বা অনেকের কাছে ক্ষেত্রে এরকম সহজ হবে না। ধন্যবাদ ভাইয়া। সুরভি আপুর কাছে যাব। আপুর কাছে জানতে চাইবো, আপু, বাংলাদেশিদের জন্য গ্লোবাল ক্যারিয়ার অপরচুনিটিস কতটুকু রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে রয়েছে? আচ্ছা, গ্লোবাল ক্যারিয়ার যদি বলতে চাও যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, তাহলে আমি বলবো যে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে যত বেশি কাজ করার একটা স্পৃহা আছে, মানে তারা যদি চায় যে আমি এটা করব, তাহলে তারা করে ফেলতে পারে। সো সেদিক থেকে আমি বলবো যে বাংলাদেশিদের জন্য এই গ্লোবাল ক্যারিয়ার মার্কেটে খুবই অপরচুনিটি আছে। তো রিসেন্ট এখন দেখা যাচ্ছে যে অপরচুনিটির জায়গাগুলো কিছুটা চেঞ্জ হচ্ছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার যারা ডেভেলপ করছে, সফটওয়্যার ডেভেলপার, তারপরে যেমন এখন একটা সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি টাইপস একটা দিন চলে আসছে আমাদের। তো ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট যারা আছে, মানে এই সেক্টরে তারা কাজ করতে পারে। এছাড়াও ধরো বাইরে হচ্ছে টেকনিক্যাল লাইনের জিনিসগুলো একটু বেশি আপডেটেড থাকে, তো ওরা চায় যে টেকনিক্যাল হ্যান্ড। তো এক্ষেত্রে যারা ডক্টর আছে কিংবা নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তাদের জন্য অপরচুনিটিটা খুবই ভালো। এছাড়া যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছে তাদের জন্য আমি বলবো যে ফিনান্সিয়াল অ্যাডভাইজর,
রিসার্চ অ্যানালিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান, তারা এইসব জবে অ্যাপ্লাই করতে পারে। আর আমরা যারা লাইফ সায়েন্সে আছি তাদের জন্য তারা বায়োটেকনোলজিস্ট হিসেবে কিংবা মলিকুলার বায়োটেকনোলজিস্ট বা মলিকুলার বায়োলজিস্ট হিসেবে যদি কেউ বাইরে এসে অ্যাপ্লাই করে, আমি আশা করছি যে এই দিকে তাদের স্কোপটা খুবই বেশি। ধন্যবাদ সুরভি আপু। চলে যাব শুভ ভাইয়ের কাছে। বাংলাদেশ থেকে ইউএসএ বিশাল এক সাংস্কৃতিক পরিবর্তন, কিভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন? ওকে, মাইক অফ ছিল। আচ্ছা, কালচারাল চেঞ্জ, আসলে কালচারাল চেঞ্জ অনেক আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা খুব একটা বড় কোনো ফ্যাক্টরি না আসলে। আম, আহ, একটা তো হচ্ছে কি ওয়েদারের চেঞ্জ, সেটা হয়তো কিছুটা ফ্যাক্টর, কিন্তু হচ্ছে গিয়ে কালচারাল চেঞ্জ আমার কাছে সবসময় মনে হয়েছে যে এখানে কালচারালি দে আর মোর ওপেন, এবং হচ্ছে গিয়ে ডেফিনেটলি ওপেন। আই মিন, এখানে যেভাবে মানুষ সবকিছু বলতে পারে, আমাদের বাংলাদেশে এটা বলতে পারে না। বাট এনিওয়ে, সো এমনি মানে সবাই এখানে একসেপ্ট করে নেওয়ার এবিলিটি অনেক বেশি ভালো। যদি নিজে না ইন্ট্রোভার্ট হয় তাহলে আসলে এখানে অ্যাডাপ্ট করতে কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। এবং এখানে অত বেশি ডিস্টেন্সও কাজ করে না আসলে ফ্রম এ টিচার টু স্টুডেন্ট। সো ইভেন তুমি প্রফেসরদের নাম বলেই ডাকতে পারবা, সো এটা কোনো সমস্যাই না। সো আমার কাছে যেটা মনে হয় যে কালচারালি অনেক ওপেন, কারণ আমেরিকা ইজ এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, রাইট? সো অনেক দেশের মানুষ এখানে থাকে, এবং ইনফ্যাক্ট এভরি 10 পিপল আসলে তাকাইলে দেখা যাবে যে ম্যাক্সিমাম আসলে ইন্ডিয়ান, চাইনিজ, প্রচুর ডিফারেন্ট কান্ট্রির মানুষজন এখানে থাকে। সো দে আর অনেক ওপেন আসলে, এবং ব্রড মাইন্ডেড। সো তুমি কোন কালচার থেকে আসছো এবং কোন দেশ থেকে আসছো কিছু আসলে ম্যাটার করে না, যদি তুমি স্কিলড হও, যদি তুমি তোমার কাজটা করে যাও। এবং এখানে কেউ আসলে অন্য কারো কাজে তেমন একটা ইন্টারফেয়ারও করে না আসলে, মানে সবাই এভরিওয়ান ইজ বিজি উইথ देयर ওন ওয়ার্ক। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে কালচারালি অনেক একসেপ্টিং, এথনিসিটি বা এই জিনিসগুলো আসলে এখানে কোনো ফ্যাক্টর না, এবং সবাই সবাইকে ওয়েলকাম করে, এবং সবাই প্রিটি মাচ ওপেন টু সাজেশনস, এবং সবাই খুব হেল্প করতে চেষ্টা করে। আমি যেটা বললাম যে এখানে আসলে ইনফ্যাক্ট প্রফেসরদের সাথে স্টুডেন্টদের ডিসটেন্স তো অনেক কম। আমার কাছে মানে ইন জেনারেল যেটা মনে হচ্ছে, ডেফিনেটলি দেয়ার আর সাম আদার কেসেস, মানে এরকম জেনারেলাইজ করা খুবই টাফ আসলে, বাট হ্যাঁ ইন জেনারেল অনেক ওপেন, এবং হচ্ছে গিয়ে কোনো সমস্যা নেই, এবং এভরিওয়ান ইজ ওয়েলকামিং। সো কালচারালি অ্যাডাপ্ট করতে আমার মনে হয় না কোনো সমস্যার কথা, যদি না নিজে খুব ইন্ট্রোভার্ট হয় আসলে, কারণ কমিউনিকেশন স্কিল তো অবশ্যই ডেভেলপ করতে হবে যেন কথা বলা যায়। সো সেক্ষেত্রে যেটা মনে হয়েছে যে কালচারালি অ্যাডাপ্ট করতে কারো কোনো সমস্যার কথা নেই। ধন্যবাদ ভাইয়া। মাসুমা আপুর কাছে যাব। আপুর কাছে আমি এবার একটা কঠিন প্রশ্ন করব। বাংলাদেশ এবং ইউএসএ এর শিক্ষা ব্যবস্থার তুলনা করতে বললে কি বলবেন? আসলে অনেক কঠিন প্রশ্ন। ফার্স্ট অফ অল, তুলনা করাই উচিত না, কারণ বাংলাদেশ আমাদের অনেক লিমিটেশনস আছে, তাই না? আমরা তো আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভাবে এখনো হইনি, হয়তো ইনশাল্লাহ ফিউচারে। সো আমার মনে হয় যে হ্যাঁ, ইউএসএ অনেক ভালো, সব দিক দিয়েই ভালো। বাংলাদেশে অনেক পজিটিভ সাইড আছে আমাদের। তো আমি কয়েকটা, যেমন আসলে তোমার কাছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমাদের অডিয়েন্স কারা হবে। সো অডিয়েন্স যেহেতু সবাই, আমি একটু একটু করে সবই বলি। যেমন স্কুলের ক্ষেত্রে, স্কুলে যেটা আমি ফেস করেছি আর কি, আমার স্কুল লাইফ যদি আমি এখানে চিন্তা করি, যেমন আমি গত সামারে একটা ওদের স্কুলের সামার ক্যাম্পে যাওয়ার সুযোগ হয়েছিল। তো সেগুলা থেকে আমি যেটা দেখলাম, আমাদের ছোটকালে খুব অল্প বয়সে পড়াশোনার প্রেশারটা বেশি দেয়া হয়, মানে যখন যেটা দরকার নাই। কারণ সত্যি কথা বলতে, আজকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি ক্লাস 6-এ তুমি কেমন করছো রেজাল্ট, ইট ডাজন্ট ম্যাটার, তাই না? মানে এটা আসলে খুবই নগণ্য একটা বিষয়। কিন্তু আমাদের সমাজে মানে এত ছোটকালে এত বেশি প্রেশার দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় অনেক স্টুডেন্ট মানে খুব অল্প বয়সে পড়াশোনার প্রতি একটা আগ্রহ হারায় ফেলে, কারণ তাদেরকে অনেক প্রেশার দেওয়া হয়। কিন্তু এখানে আমি যেটা দেখলাম, মানে কিছু বাচ্চার সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তো এখানে যেটা দেখলাম যে ওরা আসলে এনজয় নিয়ে পড়াশোনা করে। যারা একটু
যারা পড়াশোনার প্রতি আগ্রহী হয় তারাই পড়াশোনা করে। সো এটা আসলে একটা বিরাট ডিফারেন্স যে তুমি প্রেশার থেকে পড়াশোনা করতেছো আর তুমি প্যাশন থেকে পড়াশোনা করতেছো। সো আমার মনে হয় এই জিনিসটা, আমি আসলে কোনো এক্সপার্ট না, মানে আসলে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কমেন্ট করার মতো যোগ্যতা আমার নাই। তারপরেও আমার মনে হয় যে যদি ছোটদের জন্য মানে অ্যাটলিস্ট স্কুল লেভেলে যদি আরেকটু ফ্লেক্সিবল করা যেত এবং প্রেশারটা একটু কমানো যেত, অ্যাটলিস্ট এরকম সুযোগ রাখা যেত যে তারা বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস, সুযোগ আছে কালচারাল অ্যাক্টিভিটিস আমাদের হয় কিন্তু কম হয়, তো আরেকটু বেশি মানে অ্যাক্টিভিটিস করে পড়াশোনাগুলো যদি বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে করানো যেত, তাহলে ছোটকাল থেকে যদি ওই প্যাশনটা ক্রিয়েট হতো যে না আমি পড়াশোনা বা এই সাইডে ভালো করতে চাই, তাহলে জিনিসটা আরো ভালো হতো। এটা গেল স্কুলের ব্যাপার। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ছোটকাল থেকে মানে ফিজিক্যাল এক্সারসাইজ দেন আদার অ্যাক্টিভিটিস এগুলো আমরা অনেক কম করেছি, আমার ক্ষেত্রে বিশেষ করে আমরা অনেক কম করেছি জিনিসগুলো। কিন্তু এখানে জিনিসগুলো হচ্ছে ওদের একটা ডেইলি রুটিন, ওদের এক্সারসাইজ করতে হবে, ওদের ক্লাসে এক্সারসাইজ ক্লাস হয়। সো এই জিনিসগুলো আসলে একটা মানুষ গড়তে অনেক হেল্প করে। আমার মনে হয় যে একটা মানুষ যখন বড় হবে সে যদি ফিজিক্যালি ফিট থাকে তাহলে তার মেন্টাল একটা স্ট্রেংথ আসে। কিন্তু তোমার এমনিতে প্যাশন যতই থাক না কেন, ফিজিক্যালি ফিট না হলে অনেক সময় সেটা মেন্টালিও ইফেক্ট করে। তো এটা হচ্ছে স্কুলের ক্ষেত্রে বলবো। আর আমি যেহেতু বাংলাদেশে কোনো গ্রাজুয়েট প্রোগ্রামে ছিলাম না, সো আমি আন্ডারগ্র্যাড নিয়ে কমেন্ট করি। এখানে আমাদের ইউনিভার্সিটিতে আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম এক সেমিস্টারে। সো টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকার সময় আমার মনে হচ্ছে যে আন্ডারগ্র্যাডে আমরা টিচারদের সাথে যতটা ফ্রি হতে পারি, এখানে ওরা তার চেয়ে অনেক ফ্রি। মানে যেহেতু এখানে টিচাররা হচ্ছে তোমার খুবই হেল্পিং, মানে যে কোনো বিষয় নিয়ে তুমি তাদের সাথে কথা বলতে পারবা, আমার মনে হয়েছে আর কি। এক্সেপশন থাকতেই পারে। তারপরে হচ্ছে এখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট, যেমন আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম। সো টিচিং অ্যাসিস্ট্যান্ট অ্যাকচুয়ালি হচ্ছে সেও স্টুডেন্ট, বাট তাকে পে করা হচ্ছে তোমাকে হেল্প করার জন্য, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের হেল্প করার জন্য। সো সেক্ষেত্রে আমি অনেক বেশি আগ্রহ নিয়ে তাদেরকে হেল্প করবো, তাই না? কিন্তু আমাদের দেশে মানে আমরা একে তো টিচারদের কাছে যেতে পারি না, আমাদের সিনিয়ররা অবশ্যই আমাদের হেল্প করে, কিন্তু যেহেতু সেখানে কোনো রিওয়ার্ডের ব্যবস্থা নাই, সেক্ষেত্রে কোনো সিনিয়র যদি আমাকে হেল্প না করে আমার কিছু বলার নাই। কিন্তু এখানে আমাকে পে করা হচ্ছে হেল্প করার জন্য, সো আই এম বাউন্ড টু হেল্প দেম। সো এই এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে যে কোনো কিছু তুমি মানে স্টাক হওয়ার জীবনে একটা মানে স্টাক হবাই, তুমি যে কোনো প্রবলেমে স্টাক হয়ে যেতে পারো, কিন্তু এখানে ওরা হেল্পটা পায়, ওরা প্রফেসরের কাছে অ্যাক্সেস পায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সো সো আর এখন মানে এটা বললাম হচ্ছে কিছু নেগেটিভ কথাবার্তা, কিন্তু বাংলাদেশের ভালো দিক যেটা, সেটা হচ্ছে আমার মনে হয় আমাদের স্কুল লেভেলের টিচাররা অনেক বেশি কেয়ার নিয়ে স্টুডেন্টদেরকে পড়ায়। মানে এটা হয়তো এখানেও হয়, এখানে তো স্কুল লেভেলের টিচার ভাবে দেখি না, কিন্তু আমাদের মানে আমাদের এত বেশি লিমিটেশনস, তার মধ্যে স্কুলের টিচাররা যেভাবে আমাদের কেয়ার করে এবং মানে তাদের একটা পার্সোনাল রিলেশনশিপ হয়ে যায় যে এই স্টুডেন্টটা ভালো করতেছে বা ও একটু খারাপ করতেছে, ওকে আরেকটু তুলে দিতে হবে, তো আমাদের টিচাররা সেটা করে। এটা হচ্ছে বাংলাদেশের আমার মনে হয় খুব ভালো একটা পজিটিভ দিক, যে এত বেশি লিমিটেশনস এর মধ্যেও টিচাররা ট্রাই করে স্টুডেন্টদেরকে হেল্প করে উঠিয়ে দেওয়ার জন্য। আর এই তো, আর আরেকটা কথা বলতে চাই যেটা আমার মনে হয় যে আমাদের দেশে আমরা ব্লেসড যে সুযোগটা পেয়েছি। যেমন ইউএসএ তে যদি একজন স্টুডেন্ট মানে হায়ার স্টাডি করতে চায়, সেক্ষেত্রে তাকে পে করে করতে হয়, এবং অনেক স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট লাইফে লোন হয়ে যায় ওদের। কিন্তু আমরা সরকারিতে যারা পড়াশোনা করছি আমরা একদম পুরা বিনা খরচে পড়াশোনা করছি। সো এটা এটা আমাদের ব্লেসিংস আসলে আমাদের মনে হয়। সো সেই দিক থেকে আমরা ব্লেসড এবং আমাদের উচিত আসলে দেশের জন্য কিছু করার ট্রাই করা। ধন্যবাদ আপু, অনেক গঠনমূলক কিছু সমালোচনা আমরা শুনতে পেলাম। খালিদ ভাইয়ের কাছে যাব। ভাইয়া, মধ্যবিত্ত পরিবারের জন্য স্কলারশিপ ছাড়া বিদেশে পড়াশোনা করা কঠিন বলবো না, অসম্ভবই বলতে গেলে। আপনি নিজেও 100% স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন, তাই আপনার কাছে জানতে চাইবো যে স্কলারশিপ পাওয়ার জন্য কিভাবে কি করতে হবে। এটা সত্যি যে মধ্যবিত্ত এমনকি কিছু ক্ষেত্রে হয়তো উচ্চ মধ্যবিত্তের ক্ষেত্রেও স্কলারশিপ বা ফান্ডিং ছাড়া বা হচ্ছে ফাইন্যান্সিয়াল হেল্প ছাড়া আসলে পড়াশোনা করা অনেক মুশকিল। স্কলারশিপের ক্ষেত্রে যেটা ঘটে যে স্কলারশিপের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেটা সুরভি আপু সম্ভবত সুরভি আপু যেটা বললেন যে ডিএনডি, আমি যদি নামটা সঠিক বলে থাকি, ডিএনডি স্কলারশিপ বা ফান্ডিং এর কথা।
সেসব ক্ষেত্রে প্রথমে যেটা জানতে হবে যে প্রতিটা স্কলারশিপের ক্রাইটেরিয়া কি 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 রিকোয়ারমেন্ট, মিনিং সিজিপিএ কত হতে হবে, বা হচ্ছে কোন কোন সাবজেক্ট থাকতে হবে, বা কি কি রিকমেন্ডেশন লেটার থাকতে হবে, বা কোন কোন ক্ষেত্রে হয়তো বা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো সেইটা মাথায় রাখতে হবে। তার সাথেও দেখতে হবে যে এই স্কলারশিপ আসলে কতটুকু সাহায্য দেওয়া হয়। সকল স্কলারশিপ কিন্তু ফুল ফান্ডিং দেয় না, এবং ফুল ফান্ডিং এর ব্যাপারটা অনেক ক্ষেত্রে ভিন্ন। কিছু কিছু স্কলারশিপ হয়তো বা শুধু প্রোগ্রামের খরচটুকু দেয়, অর্থাৎ আপনি ভার্সিটিতে জাস্ট আপনার যে প্রোগ্রাম বিষয়টি পড়ার জন্য যে টাকাটুকু লাগে, সেশন ফি, সেটা দেয়। কিছু কিছু স্কলারশিপ শুধু প্রোগ্রামের টাকাই শুধু দেয় না, সাথে সাথে আপনার বাইরে থাকার মাসিক খরচও দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে স্কলারশিপ প্রোগ্রাম এই দুটোর সাথেও আপনার ভিসার খরচ, আপনার প্লেন টিকিট, এমনকি এর সাথে আপনি যদি বাইরে কোথাও সেমিনার বা কনফারেন্সে যেতে চান সেটার খরচও দেয়। এটা গেল স্কলারশিপের কথা। এর বাইরে আরটি যেটা হচ্ছে যে ফান্ডিং এর একটা ব্যাপার থাকে, যে স্কলারশিপ ছাড়াও এখানে হচ্ছে টেকনিক্যাল টার্ম আর কি, যেটা হচ্ছে ইউনিভার্সিটি গুলো ইউজ করে। তারাও কখনো বলবে যে হ্যাঁ এটা একটা স্কলারশিপ, এবং কখনো বলবে যে না এটা একটা ফান্ডিং। তো ফান্ডিং এর ব্যাপার হলো অনেক সময় প্রোগ্রাম গুলোর আলাদা ফান্ডিং থাকে, সেই ক্ষেত্রে তারা আপনাকে ফুল ফান্ডিং দিতে পারবে, যেটা আসলে সহজ ভাষায় বলতে গেলে স্কলারশিপের মতোই। সেখানে হয়তোবা আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, যেটা হয়তোবা আপনার পিআই অ্যাপ্লাই করবে, বা হচ্ছে আপনি পিআই এর সাথে অ্যাপ্লাই করবেন, বা অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে প্রোগ্রাম আপনার জন্য অ্যাপ্লাই করবে। যেমন নেদারল্যান্ডে আমার জন্য আমার প্রোগ্রাম অ্যাপ্লাই করেছে, আমাকে জাস্ট ওদের প্রোগ্রামে টিকতে হয়েছে, এবং আমি তাদের বলছি যে আমি কোনো টাকা দিব না। তো এরকম কিছু ব্যাপার থাকে, এবং সেই ক্ষেত্রে যে ফান্ডিং বা স্কলারশিপের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে প্রতিটা ফান্ডিং এবং স্কলারশিপের কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, যে সকল ফান্ডিং আপনার জন্য পড়ে কিনা। ন্যাশনালিটির কিছু ব্যাপার রয়েছে, আপনার এডুকেশনের কিছু ব্যাপার রয়েছে, ফিল্ড অফ স্টাডিজ এর ব্যাপার রয়েছে। সো এগুলো আগে থেকে একটু খোঁজ খবর নিয়ে যেটা সুরভি আপু বলছেন যে আসলে প্রসেস শুরু হয় অনেক আগে, এবং আমি মনে করি যে শুভ ভাই এবং রুমি আপু একই কথা বলেছেন যে প্রসেসটা কিন্তু অনেক আগে শুরু হয়। সো হুট করে না গিয়ে একটু সময় নিয়ে চিন্তা করে আমার মনে হয় যে ফান্ডিং বা স্কলারশিপের জন্য প্রস্তুতি নেওয়াটা উচিত। ধন্যবাদ খালিদ ভাইয়া কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। চলে যাচ্ছি সুরভি আপুর কাছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য কি কি বিষয়ে দক্ষতা থাকলে সুবিধা হয়, এসব দক্ষতা বৃদ্ধির উপায় কি? আচ্ছা, দক্ষতা যদি বলতে চাও তাহলে আগেই যেটা থাকতে হবে সেটা হচ্ছে তোমার সবসময় আপডেটেড ইনফরমেশন গুলো জানতে হবে। দেখা যায় যে অনেক সময় অনেক স্কলারশিপ বা ইউনিভার্সিটির অ্যাডমিশন ক্রাইটেরিয়া গুলো চেঞ্জ হয়। তো তোমাকে সবসময় এই ইনফরমেশন গুলো আপডেট রাখতে হবে, তোমাকে এই জিনিসগুলো সবসময় ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। আরো একটা বড় কথা হচ্ছে তুমি যখন বাইরে যেতে চাও সবার আগে তোমাকে ঠিক করতে হবে আমি কোন দেশে যেতে চাচ্ছি, বা কোন সাবজেক্টের উপর আমি পড়তে চাচ্ছি, এটা আমার মাথায় খুব ভালোভাবে আগে এটা সেট করে নিতে হবে। তারপরে যেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ স্কিল সেটা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল। তোমার এই স্কিলটাতে খুবই এক্সপার্ট হতে হবে। লাইক ধরো তুমি একটা প্রফেসরকে মেইল করেছো, প্রফেসর তোমাকে মেইলটা ব্যাক করেছে, হয়তো তুমি ওই দিন দেখোনি, তারপরের দিন দেখোনি, ধরো 3 দিন চলে গেল। তো তোমাকে হচ্ছে এত লেট করে এইসব রিপ্লাই দিলে হবে না, যত ইনস্ট্যান্ট পারা যায় মেলগুলোর রিপ্লাই দিতে হবে। যদি কোনো কিছুর ডেডলাইন থাকে তাহলে সেই ডেডলাইনের মধ্যে তোমাকে রেসপন্স করতে হবে, আর যদি কোথাও ডেডলাইন না থাকে, তোমাকে কেউ কোনো কিছু কোয়ারি করেছে, তাহলে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে রিপ্লাইটা দেওয়া বা তার রেসপন্স করাটা ভালো। যদি আমার কাছে সে যা জানতে চেয়েছে সেটা আমি যদি নাও জানি, বা এটা আমার রিলেটেড না, তারপরেও তাকে আমাকে মেল দিয়ে বলতে হবে যে এটা আমি জানি না, বা এটা আমার রিলেটেড না, তো অন্য কিছু বলো। সো এইভাবে আমার কমিউনিকেশন স্কিলটা খুবই ডেভেলপ করতে হবে। তারপরে হচ্ছে আমার কিছু, আমি যে কমিউনিকেট করব তাদেরকে ইমেল লিখবো, তো সেখানে আমার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাকে সিভি রাইটিং এবং মোটিভেশনাল লেটার রাইটিং। তো আমার এই সিভিটা খুব ভালোভাবে কিভাবে তৈরি করা যায় এটা আমার হচ্ছে একটু দেখে শিখে নিজেরটা রেডি করে ফেলতে হবে, আর মোটিভেশন লেটারটাও আমাকে লিখতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে সিভি এবং মোটিভেশন লেটার এই দুটাকে এক করে ফেলে বা বুঝতে পারে না যে আমার কোথায় কি লিখতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো সিভি যেটা, সেখানে তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, যদি
কেউ কোনো আহ, কোথাও জব করে সেই এক্সপিরিয়েন্সটা লেখা, শর্ট ফর্মে, টেবিল ফর্মে হলে খুবই ভালো। তারপরে আমার কিছু পার্সোনাল ইনফরমেশন যেমন আমার আইএলটিএস স্কোর, এগুলো লেখা থাকবে সিভিতে, একাডেমিক সিভিতে। প্লাস আমি যদি কোনো কনফারেন্স সিম্পোজিয়ামে অ্যাটেন্ড করি সেগুলোর বর্ণনা, তারপর আমার যদি কোনো পাবলিকেশনস থাকে তার ডিটেলস যাবে আমার সিভিতে। আর মোটিভেশন লেটারের ক্ষেত্রে আমি যদি যেটা বলি, মোটিভেশন লেটারের ক্ষেত্রে আমি যদি কোনো প্রফেসরকে লিখতে চাই তাহলে আমাকে আগে দেখে নিতে হবে যে ওই প্রফেসরের সাবজেক্ট অফ ইন্টারেস্টেড এরিয়া কোনটা। তাহলে সেখানে মোটিভেশন লেটার লেখার ক্ষেত্রে আমি প্রথমে আমি লিখবো যে বর্তমানে আমি কি করছি এবং তারপরে আমার কি বিষয়ে ইন্টারেস্ট আছে। আর লাস্টের দিকে এই দুইটাকে একত্রে করে আমি যে প্রফেসরের ল্যাবে অ্যাপ্লাই করব তার কাজের সাথে সঙ্গতি রেখে কিছু কথা আমি মোটিভেশন লেটারে অ্যাড করব। আর যদি আমি এই মোটিভেশন লেটারটা কোনো স্কলারশিপের জন্য রেডি করতে চাই তাহলে আমাকে আগেই দেখে নিতে হবে যে স্কলারশিপটা কি চাচ্ছে। যেমন আমার স্কলারশিপের ক্ষেত্রে ওরা চায় যে কিভাবে ওরা এক্সচেঞ্জের মাধ্যমে একটা ন্যাশনালিটি থেকে আরেকটা ন্যাশনালিটি এক্সচেঞ্জের মাধ্যমে দুইটা দেশ কিভাবে হেল্পফুল হচ্ছে, বা এই স্কলারশিপটা দুইটা দেশের ক্ষেত্রে কিভাবে অবদান রাখছে। তো মোটিভেশন লেটার এইসব ক্ষেত্রে লিখতে হবে যে, যেমন ধরো আমার ক্ষেত্রে আমি যে প্রোগ্রামে এসেছি আমি এখানে লিখেছি যে আমার এই হুইট প্লাস ডিজিজটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকারক একটা ডিজিজ এবং এটা ইউরোপে এখন নাই, যদি ইউরোপে হয় তাহলে সেক্ষেত্রে যদি আমার এই রিসার্চটা কমপ্লিট হয় তাহলে তারা পূর্ব থেকে একটা ধারণা পাবে বা ওদের এই ডিজিজটা হলে তখন আর এত সমস্যা হবে না। তো এভাবে আসলে দুইটা ক্ষেত্রে সঙ্গতি রেখে আমাকে মোটিভেশন লেটারটা লিখতে হবে। এই তো মোটামুটি এই কয়েকটা স্কিল থাকলে সে প্রিলিমিনারি অ্যাপ্লাই করতে পারবে এবং আশা করি ভালো একটাই হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমরা ডিটেলস আপনার কাছ থেকে জানতে পারলাম এবং আমি শিওর যে যারা এখনই দেশের বাইরে পড়ার স্বপ্ন বুনছে তাদের জন্য ইনফরমেশন গুলো অনেক হেল্পফুল হবে। শুভ ভাইয়ার কাছে যাব। ভাইয়ার কাছে জানতে চাইবো আপনি নিজে বিদেশে পড়াশোনার জন্য আপনাকে কিভাবে প্রস্তুত করেছিলেন এবং যারা ভবিষ্যতে দেশের বাইরে পড়াশোনা করতে চায় তাদের নিজেকে কিভাবে তৈরি করা উচিত? আচ্ছা, সো প্রিপারেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে প্রথমত এটা খুবই একটা রিলেটিভ ব্যাপার। আমি যেটা বললাম যে সেটা হচ্ছে গিয়ে এটা খুবই জেনারেলাইজ করে বলা খুব টাফ আসলে, ইটস নট আ জেনারিক অ্যান্সার। মানে এক একটা দেশে এক একটা মেবি সাবজেক্টের উপর আসলে এটার অ্যান্সার ডিফারেন্ট হবে। সো আমি আসলে এন্টায়ারলি আমার এক্সপিরিয়েন্স এবং আমার টপিক নিয়ে কথা বলতে পারবো আসলে, অথবা ইন জেনারেল ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে বলতে পারবো, এর বাইরে আসলে আমার পক্ষে বলা টাফ হবে। সো আমি বলবো হচ্ছে গিয়ে ইউএস এবং এখানে ইঞ্জিনিয়ারিং স্পেসিফিক্যালি কম্পিউটার সায়েন্সে কিভাবে আসলে অ্যাপ্লাই করতে হয় বা আমি কিভাবে আসলে প্রিপারেশন নিয়েছিলাম বা আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম আসলে আমার এক্সপিরিয়েন্স গুলো বেশ করে আমি বলতে পারবো। তো প্রথমে যেটা সেটা হচ্ছে গিয়ে আমি আমি যখন আন্ডারগ্রেড আমার প্রিপারেশনের ব্যাপারটা ছিল, আমি যখন আন্ডারগ্রেড করি আমি বুয়েটে ভর্তি হই 2010 সালে। আমি সেখানে আন্ডারগ্রেড করি। তো আন্ডারগ্রেড করার সময় অবশ্যই একটা লেভেলের তো ইচ্ছা ছিলই বাইরে পড়তে আসার, কারণ আমি অনেক সিনিয়রদেরকে দেখেছি তারা বাইরে চলে আসে পড়াশোনা করতে। তো এটা জাস্ট অবশ্যই এরকম না যে সিনিয়ররা চলে আসে বলে আমাকেও আসতে হবে, ডেফিনেটলি আমারও ইচ্ছে থাকতে হবে এবং হচ্ছে প্যাশন থাকতে হবে সে ব্যাপারে। তো সেটা আগে থেকে ছিল বাইরে আসার জন্য। সো মোটামুটি হচ্ছে গিয়ে একাডেমিক রেজাল্ট সেটা হচ্ছে গিয়ে ধরে রাখার চেষ্টা করতে হবে। নট নেসেসারিলি যে অনেক ভালো থাকতে হবে, বাট অবশ্যই জিপিএ ভালো রাখার চেষ্টা করতে হবে বাইরে পড়তে আসার জন্য। এখানে একটা ব্যাপার হচ্ছে কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে যদি কারো জিপিএ খারাপ হয়েও যায় আরো অনেকভাবে নিজের আসলে প্রোফাইলকে বুস্ট করা পসিবল। সো যদি জিপিএ খারাপ হয়ে যায় অন্যান্য কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কিংবা আন্ডারগ্র্যাডি রিসার্চ অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হওয়া, সো এগুলার দিকে খেয়াল রাখলে আসলে ওই ঘাটতিটাকেও ফিল আপ করা পসিবল। সো আন্ডারগ্র্যাড লাইফে আসলে জিপিএ অথবা হচ্ছে গিয়ে হালকা পাতলা রিসার্চ অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হওয়া ছাড়া আসলে আর কিছু করা থাকে না। তো আমার যেটা হয়েছে, এরপরে আমি আন্ডারগ্রেড পাস করার পর 2015 সালে আমি অ্যাপ্রক্সিমেটলি 3-3.5 বছরের মতো আমি বাংলাদেশে হচ্ছে গিয়ে সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছি। তো সেখানে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এবং আমি সেখানে যা নিয়ে কাজ করেছি সেসব আমার খুবই পরবর্তী হেল্প করছে বা
আমার মনে হয় যে কারোরই করবে আসলে। সো কিছুটা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকা অবশ্যই ভালো। অথবা যদি কেউ পরবর্তী একাডেমি যেতে চায় সেক্ষেত্রে, যেমন রুমি হচ্ছে গিয়ে হয়তো একাডেমি পরে হয়তো পার্সু করবে, সেক্ষেত্রে ও টিচিং এ ছিল, সেটা অনেক হেল্প করতে পারে। সো এই এক্সপিরিয়েন্স নেওয়ার সময় এবং অ্যাপ্লাই করার আগে আসলে যে জিনিসগুলো করতে হয় সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে গিয়ে বেসিক্যালি কিছু টেস্ট, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট আছে ইউএসএ অ্যাপ্লাই করার জন্য, সেগুলো দিতে হবে। যেমন জিআরই এবং হচ্ছে গিয়ে টোফেল অথবা আইএলটিএস। সো জিআরই ইজ বেসিক্যালি ইংলিশ এন্ড ম্যাথ টেস্ট, আর টোফেল অথবা আইএলটিএস হচ্ছে ইংলিশের টেস্ট। সো এগুলো দিয়ে রাখতে হবে এবং মনে রাখতে হবে আসলে যে আমি অ্যাপ্লাই কোন বছর করতে চাই। আসলে আমি যদি আমি যে বছর অ্যাপ্লাই করবো প্রিপারেশন কিন্তু তার আগের বছরে আসলে। এবং ইউএসএ তে আসলে মোস্টলি দুটা সেমিস্টারে হচ্ছে গিয়ে অ্যাডমিশন দেওয়া হয়, সেটা হচ্ছে গিয়ে ফল এবং স্প্রিং। ফল সেমিস্টারটা হচ্ছে অগাস্টে শুরু হয় আর স্প্রিং শুরু হয় জানুয়ারি থেকে। সো কেউ যদি, এবং ফলে আসলে বেশি অ্যাডমিশন, ইন জেনারেল বেশি অ্যাডমিশন ফলে পাওয়া যায় আসলে। তো আমি যে বছরের ফল সেমিস্টারে অ্যাপ্লাই করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি 2021 সালের ফলে অ্যাপ্লাই করতে যাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই 2020 সালের প্রেটি মাচ নভেম্বর ডিসেম্বরের মাঝখানে আমার সমস্ত অ্যাপ্লিকেশন প্যাকেজ রেডি করে ফেলতে হবে, বিকজ পরের বছরের ফলের অ্যাডমিশন ডেডলাইনস গুলো শুরু হয়ে যায় আগের বছরের ডিসেম্বর থেকে। সো ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসলে অ্যাপ্লাই করার অপরচুনিটি থাকে। বাট দেন এগেইন ইটস লাইক আগে আসলে আগে ভাবে ভিত্তিতে হচ্ছে গিয়ে ইয়া হয়, জাজমেন্ট হয়। সো হচ্ছে যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করা যায় তত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে অ্যাডমিশন এবং ফান্ডিং পাওয়ার চান্স বেশি থাকে। সো এটা হচ্ছে গিয়ে টাইমলাইনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি পরের বছরের ফলে অ্যাপ্লাই করতে চাই, আমাকে অবশ্যই আগের বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরের মাঝখানে সবকিছু রেডি রাখতে হবে। তো যদি আগের বছর নভেম্বরের মধ্যে সবকিছু রেডি রাখতে হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই টেস্টের কোর্স গুলো আমার হাতে থাকতে হবে অবশ্যই উইদিন প্রবাবলি সেপ্টেম্বরের মধ্যে। এবং তারপরে টেস্ট রেজাল্টস পাওয়ার পরে হচ্ছে গিয়ে আমাকে অবশ্যই আমার রিলেটেড ফিল্ডে পছন্দের যে প্রফেসর তাদেরকে ইমেল করে কন্ট্যাক্ট করতে হবে that I want to work with you. So প্রফেসরদেরকে নক করার পরে তারপর হচ্ছে আমাদের রেসপন্সের উপর ভিত্তি করে সেটা হচ্ছে একটা ভার্সিটি শর্টলিস্ট করতে হবে। সো ইন জেনারেল 8 to 10 ভার্সিটিস অ্যাটলিস্ট অ্যাপ্লাই করা উচিত। সো ভার্সিটি শর্টলিস্ট করার পরে তারপরে কিছু রাইট আপ রেডি করতে হবে, যেমন নিজের রেজুমে বা সিভি এবং একটা শর্ট এসে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে এসওপি অর স্টেটমেন্ট অফ পারপাস। এইটা খুবই ইম্পর্টেন্ট। আমি আসলে এই ইউনিভার্সিটিতে কেন আসতে চাচ্ছি এবং আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, বা এই ইউনিভার্সিটি কেন, বা কোন প্রফেসরের সাথে আমি কাজ করতে চাই, আমার রিলেটেড প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি কি আছে, এই রিলেটেড একটা ডিটেইল একটা রাইট আপ হচ্ছে এসওপি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভ্যালু দেওয়া হয়। সো এটা খুব ভালো মতো সময় নিয়ে বিল্ড আপ করতে হয়, নিজের রেজুমে একেবারে বিল্ড আপ করতে হয় ভালো করে। সো এই দুটো রাইট আপ রেডি করতে হবে। তারপর হচ্ছে ইউএসএ তে অ্যাপ্লাই করার জন্য যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট 3টা রিকমেন্ডেশন লেটার লাগে। সো সেক্ষেত্রে সেই রিকমেন্ডেশন লেটার নিতে পারা যায় আন্ডারগ্রেড ইউনিভার্সিটির প্রফেসরদের কাছ থেকে, অথবা যদি কেউ জবে থাকে তাহলে এমপ্লয়ারদের কাছ থেকেও নেওয়া যায়। সো যেমন আমি আমার এমপ্লয়ের কাছে নিয়েছিলাম এবং আমি আমার আন্ডারগ্রেড ইউনিভার্সিটির প্রফেসরের কাছে নিয়েছিলাম। সো তো টেস্ট, দেন নকিং ইউর প্রফেসরস, ভার্সিটি শর্টলিস্ট, তারপর হচ্ছে গিয়ে যেটা বললাম এই রাইট আপ গুলা যেমন সিভি এক্সওপি এগুলো রেডি করে ফেলা, প্রিটি মাচ। হ্যাঁ, এই জিনিসগুলো করে ফেলার পরে আসলে রেডি মোটামুটি অ্যাপ্লাই করার জন্য। যেটা বললাম ডিসেম্বর থেকে আসলে ডেডলাইন শুরু হয়ে যায় অ্যাপ্লাই করার, এবং যত আগে অ্যাপ্লাই করা যায় তত ভালো। এবং একটা কথা জাস্ট মেনশন করতে চাই যে ইউএসএ তে ইউনিভার্সিটিগুলোতে আসলে স্কলারশিপ বা ফান্ডিং আসলে বেসিক্যালি তিনটা ফর্মে আসলে দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, এবং আরেকটা হচ্ছে ফেলোশিপ। মোস্টলি মানুষজন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে এখানে পড়তে আসে, বিশেষ করে যারা গ্র্যাজুয়েট স্কুলে পড়তে আসে আমার মতো তারা। তো হচ্ছে গিয়ে সো এই পুরো ব্যাপারটা আসলে একটা প্যাকেজ, নিজের আন্ডারগ্র্যাড ভার্সিটির জিপিএ, তারপর হচ্ছে গিয়ে প্রিভিয়াস রিসার্চ অ্যাক্টিভিটি, রিসার্চ অর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড টেস্ট গুলো, তারপরে হচ্ছে গিয়ে এসওপি, সিভি, এই সব কিছু মিলে একটা প্যাকেজ। আসলে যে কোনো একটা ফ্যাক্টর অনেক ভালো হওয়া মানে ভালো হয়ে যাওয়ার কম না, সবগুলো একটা ব্যালেন্স একটা প্যাকেজ তৈরি করে, এবং তার উপর বেস করেই অ্যাডমিশন কমিটি ও গ্র্যাজুয়েট অ্যাডমিশন কমিটি ওরা ডিসিশন নেয়। সো আমি যেটা বললাম যে কারোর যদি জিপিএ লো থাকে বা অন্য একটা ফ্যাক্টর লো থাকে, ট্রাই করতে হবে যেন অন্য একটা কিছু আমি সেটা হাই করতে পারি, বিকজ টোটালি একটা প্যাকেজ, রাইট? সো এই প্যাকেজ যার যত ওভারঅল ভালো হবে
তার অ্যাডমিশন পাওয়ার এবং এট দ্য সেম টাইম অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার চান্সও বেড়ে যাবে। সো এটা হচ্ছে বেসিক্যালি মোটামুটি শর্ট করে প্রিপারেশন। এবং আমি যেটা বললাম, আমি আসলে স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং এবং আমার ডোমেইন নিয়ে আমি কথা বলতে পারবো, এবং আমি সেটা নিয়ে বলেছি। এবং দেন এগেন ইউএসএ নিয়ে আসলে অন্য কান্ট্রিতে অন্য ডিপার্টমেন্টের টপিক হতে বা প্রসেস ডিফারেন্ট হতে পারে। সো এটা হচ্ছে ডিসক্লেমার, সবাই এটা ফলো করবেন আর কি। সো প্রিটি মাচ এটা ছিল আমার এক্সপিরিয়েন্স, এবং আসলে এইভাবেই প্রিপারেশন নিতে হবে। এটা ধন্যবাদ ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমরা পেলাম আপনার কাছ থেকে। মাসুম আপুর কাছে যাব। আপুর কাছে জানতে চাইবো যে সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করাটা অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি এবং স্টুডেন্টদের জন্য কি পরামর্শ থাকবে? আসলে হ্যাঁ, সঠিক জায়গায় সঠিকভাবে অ্যাপ্লাই করা অনেক ইম্পর্টেন্ট। সত্যি কথা বলতে আমার ব্যাকগ্রাউন্ডও কম্পিউটার সায়েন্স, এবং শুভ যা যা বললো একদম পারফেক্টলি ও সবকিছুর অ্যান্সার দিয়েছে, যে কবে থেকে প্রিপারেশন নিতে হবে, কি কি করতে হবে, টেস্টগুলো কখন নিতে হবে, অ্যাপ্লাই কখন করতে হবে। আসলে আমার কিছুই নাই এখানে অ্যাড করার। আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটা বলি। সেটা হচ্ছে সঠিক জায়গায় অ্যাপ্লাই করা, এটা ইম্পর্টেন্ট আমার মনে হয়। যেমন অবশ্যই 8টা-10টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করব, কিন্তু একটা সেন্স থাকতে হবে আমার, যে আমার প্রোফাইল অনুযায়ী আমার সিজিপিএ, আমার টেস্টের রেজাল্ট, আমার সিভিতে সবকিছু মিলে আমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আসলে আমার হবে। যেমন আমি যদি আমার একটা এভারেজ প্রোফাইল নিয়ে আমি যদি অনেক হাই র্যাঙ্কের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমার রিজেকশন পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। তো এই জিনিসগুলো আসলে হেল্প করে। যেমন আমি এই তথ্যটা একটু সবাইকে দিতে চাই এই কারণে যে আমাদের আসলে এখন প্ল্যাটফর্ম, মানে সোশ্যাল মিডিয়ার যুগে প্ল্যাটফর্ম আছে অনেক এই ইনফরমেশনগুলো পাওয়ার। যেমন হায়ার স্টাডিজ একটা গ্রুপ আছে, হায়ার স্টাডি অ্যাব্রোড আই থিঙ্ক এই নামে। তো এই গ্রুপটা হচ্ছে ইউএস এর জন্য একটা গ্রুপ আছে, আবার কানাডাতে অ্যাপ্লাই করার জন্য একটা গ্রুপ আছে, আই থিঙ্ক জার্মানি বা অন্যান্য কান্ট্রির জন্য গ্রুপ আছে। সো সবচেয়ে বড় কথা এখানে সিনিয়ররা অনেক হেল্পফুল। আমি বিশেষ করে এই গ্রুপটা থেকে অনেক হেল্প পেয়েছি। যেমন প্রতি বছর কে কে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই মানে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে এবং কি প্রোফাইল নিয়ে তারা অ্যাকসেপ্টেন্স পাচ্ছে, এটা একটা ডক হিসেবে তারা দিয়ে থাকে আর কি। সো এই জিনিসগুলো যদি আমি মনে করো আমি 2021-এ অ্যাপ্লাই করব, সো আমি যদি আমার আগের 3-4 বছরের রেজাল্ট গুলা দেখি যে আচ্ছা এই প্রোফাইল নিয়ে সে এই ইউনিভার্সিটিতে গিয়েছে, এই প্রোফাইল নিয়ে সে এই ইউনিভার্সিটিতে গিয়েছে, তখন আমার একটা সেন্স কাজ করবে, আচ্ছা আমার প্রোফাইল এই, সো আমি মনে হয় এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ভালো হয়। আর সবচেয়ে বড় কথা ইউএসএ তে অনেক ইউনিভার্সিটি আছে, অনেক, মানে প্রত্যেকটা স্টেটে 2-3টা করে ভালো ইউনিভার্সিটি, আবার এমনিতে একটু এভারেজ ইউনিভার্সিটিও আছে। সো এগুলো দেখে একটা লিস্ট করা, লিস্ট করে হচ্ছে তারপর হচ্ছে প্রফেসর, অবশ্যই আগে প্রফেসর খুঁজতে হবে যে নিজের ডোমেনের সাথে কোনটা যায়, নিজের এক্সপিরিয়েন্সের সাথে কোন প্রফেসর কাছে কাজ করলে বেশি বেটার হবে সেটা খুঁজতে হবে। তো সেভাবে একটা লিস্ট ডাউন করে আমার মনে হয় একটু হাই র্যাঙ্কে, একটু মিডিয়াম র্যাঙ্কে, একটু লো র্যাঙ্কে, এরকম সেফ সাইডে যদি সেফ সাইডে থাকার জন্য একটু লো র্যাঙ্কেও রাখা উচিত, যাতে আমি মোটামুটি শিওর যে আছে এই ইউনিভার্সিটিগুলোতে হয়তো আমার হবে এই প্রোফাইল দিয়ে। সো এই জিনিসগুলো আসলে প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়। আগে থেকে প্ল্যান করলে টেস্টগুলো দিয়ে ফেলার পরে যদি এই প্ল্যানিং এ একটা সময় দেয়া যায়, তাহলে আমার মনে হয় মানে রিজেকশন পাওয়ার প্রবাবিলিটি খুবই কমে যায়। কারণ আসলে যারা হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশন নেয় তারা, মানে আমার মনে হয় সব ধরনের স্টুডেন্টদের জন্য ইউএসএতে সুযোগ আছে যদি ভালো মতো প্রিপারেশন নেওয়া যায় এবং ভালো মতো প্ল্যান করা যায়। সো এই প্ল্যানিংটা আমি যেটা বললাম, একটু আগে থেকে প্ল্যান নেওয়া, টেস্টগুলা সময় মতো দিয়ে দেওয়া। টেস্ট, কারণ তুমি যখন একটা প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করবা, তোমার যদি টেস্টের রেজাল্টগুলো থাকে এবং তোমার রিসার্চের তোমার ইচ্ছা যেটা, সেটাও তুমি তাকে মেইলে অবশ্যই লিখবা যে আমি এই ফিল্ডে কাজ করতে চাই এই কারণে। সো তখন প্রফেসর তোমার ফুল প্যাকেজটা যদি দেখতে পায়, আচ্ছা এই স্টুডেন্টটা আমার সাথে কাজ করতে যাচ্ছে, তার টেস্টের রেজাল্ট এই, তার সিজিপিএ এই, তার সিভি রেডি আছে, আচ্ছা সিভিটা এরকম, তখন মানে সে যদি তোমাকে একটা রিপ্লাই দেয় যে হ্যাঁ আমি আই এনকারেজ ইউ টু অ্যাপ্লাই, তখন মোটামুটি একটা ভেতরে কনফিডেন্স আসে, আচ্ছা আমার সবকিছু ছিল, আমি তাকে
সেন্ড করেছি, সে আমাকে পজিটিভ রিপ্লাই দিয়েছে, তার মানে আমি এখানে অ্যাপ্লাই করব। সো এই কারণে আমার মনে হয় যে একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে ইউনিভার্সিটি সিলেকশন, এসওপি লেখা, যেটা শুভ বলছে, সিভি বানানোতে সময় দেওয়া, সবকিছুতে একটু সময় দিতে হবে। মানে হুটহাট করে অ্যাপ্লাই করলে অনেক সময় দেখা যায় রিজেকশন চলে আসতে পারে। সো আমার মনে হয় এর জন্য একটু আগে থেকে একটু সময় নিয়ে সবকিছু সিলেক্ট করে তারপরে মানে একটু কোমর বেঁধে লাগা আর কি। যদি আসলে ইচ্ছা থাকে আমি বাইরে যাব, তাহলে একটু কোমর বেঁধে আগে থেকে লাগা। এই তো। থ্যাংক ইউ সো মাচ আপু, এত ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এরই মধ্যে কমেন্ট থেকে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আমি প্রশ্নগুলো একে একে করতে চাই। প্রথমে খালিদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নটি করেছে ফারজানা। এই করোনা ভাইরাস মহামারীর জন্য বিদেশে পড়াশোনা করতে যাওয়া কিভাবে ব্যাহত হবে এবং এর জন্য তরুণরা নিজেদেরকে মানসিকভাবে কিভাবে প্রস্তুত করতে পারে? খুবই ভালো প্রশ্ন। করোনা ভাইরাসের মানে প্যান্ডেমিকের পরে আসলে নেদারল্যান্ডে কয়েকজন অ্যাপ্লাই করেছিল, তাদের কাছ থেকে যে এক্সপিরিয়েন্স থেকে আমি যা শুনতে পেয়েছি, অনলাইনে এডুকেশন বা হচ্ছে প্রফেসরের সাথে কথা বলার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেটা শুধু ইউএস, নেদারল্যান্ড না, ইভেন ইউএস এর ক্ষেত্রেও। আপাতত এমবিসি গুলো থেকে ভিসা পাওয়ার ব্যাপারটা হচ্ছে আসল সমস্যা। কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন বা হচ্ছে ফান্ডিং পাওয়া, এগুলোর ক্ষেত্রে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এমবিসি গুলো খুব দ্রুতই খুলে যাবার কথা। আমার মনে হয় সম্ভবত এই সামনের 1-2 মাসের মধ্যে, বাংলাদেশের ব্যাপারগুলো জানি না, 1-2 মাসের মধ্যে খুলে যাওয়ার কথা। সো আমার মনে হয় না যে আহ, যে 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 কথাগুলো শুভ ভাইয়া বা হচ্ছে আসমা আপু এবং সুরভি আপু বলার চেষ্টা করছে, যে প্রিপারেশনটা নিয়ে রাখা ভালো। তাহলে যেটা হবে যে যখন খুলে যাবে তখন আপনারা খুব দ্রুত অ্যাপ্লাই করে মানে অ্যাপ্লাই করে টিকে যাবেন। এবং আমার মনে হয় না যে এটা খুব বেশি একটা সমস্যা করবে। 1-2 মাসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। রুমি আপুর কাছে একটা প্রশ্ন আছে, তানজিম করেছে। সেটা হচ্ছে ইউএস এর অনেক কলেজে অ্যাপ্লিকেশন করার জন্য গাইড টিচারের রেকমেন্ডেশন লাগে। বাংলাদেশে যদি এই ধরনের মানে ফ্যাসিলিটি না থাকে বা গাইড টিচার যদি এটা করতে না পারে, সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে কি করা যায়? আচ্ছা, আমি আসলে এখানে কমেন্ট পড়ছিলাম, সো আমার যেটা মনে হলো ও আসলে মেবি এসএসসির পরে বাইরে আসার কথা জিজ্ঞেস করছে। সো যেহেতু সেটা আমি করি নাই, সো আমি আসলে খুব অথেন্টিক ইনফরমেশন দিতে পারবো না। তবে রিকমেন্ডেশনের ব্যাপারে আমি বলতে পারি, যেমন আমাদের ক্ষেত্রে এটা হয়েছে, আমরা আন্ডারগ্রেড কমপ্লিট করার পরে আমাদের আন্ডারগ্রেডে একটা থিসিস করতে হয়। সো আমাদের যে সুপারভাইজার থাকে, অনেক সময় দেখা যায় যে নানা কারণে সুপারভাইজার হয়তো রিকমেন্ডেশন লেটার দিতে চাচ্ছে না। এরকম হতে পারে, বা অনেক সময় হতে পারে যে সুপারভাইজারের সাথে তোমার থিসিস কমপ্লিট করতে করতে সম্পর্ক খারাপ হয়ে গেছে, তো তুমি তার কাছে তুমি আসলে ভয়ে আছো যে রিকমেন্ডেশন লেটারে কি না কি লিখবে, সো সে কারণে তুমি তার কাছে যেতে চাচ্ছ না। সেক্ষেত্রে রিকমেন্ডেশন লেটার আসলে আমাদের পরিচিত অনেক মানুষ থাকে। সো যেমন আমি নিজেই একটা রিকমেন্ডেশন নিয়েছিলাম আমার কলিগের কাছ থেকে, মানে তিনি আমি লেকচারার ছিলাম, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সো তিনি আমাকে রিকমেন্ডেশন দিয়েছেন। সো এরকম পরিচিত থাকলে গাইড টিচার, যেটা বলছে গাইড টিচার যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে অন্য টিচার আছেন যারা তোমাকে ভালো মতো জানে, চিনে। সো আমার মনে হয় সেক্ষেত্রে ওগুলা অপশনস। কারণ রিকমেন্ডেশন লেটার আসলে তারাই দিবে যে তোমাকে চিনে, তোমার ক্যাপাবিলিটি এবং তোমার সারাউন্ডিং সম্পর্কে জানে। সো সো এটা আসলে আমার মনে হয় না যে একটা সিঙ্গুলার পার্সনই দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। এমন কোনো মানুষ যে তোমাকে চিনে জানে, এরকম মানুষ রিকমেন্ডেশন লেটার দিলেও সেটা ইট শুড ওয়ার্ক, আই থিংক। ধন্যবাদ আপু। আফসান সুরভি আপুর কাছে প্রশ্ন করেছেন, এমএস প্রোগ্রামে ফান্ডিং পেতে পাবলিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি পাবলিকেশনের জন্য কিছু টিপস দিতেন। আচ্ছা, যদি কেউ মাস্টার্স প্রোগ্রামে আসতে চায় তার জন্য পাবলিকেশনটা অত বেশি গুরুত্বপূর্ণ না, না থাকলেও কোনো সমস্যা নেই। জাস্ট পাবলিকেশন যদি থাকে তাহলে সেটা একটা বেটার অপশন হিসেবে তোমার সিভি কে একটু এনরিচ করে, দ্যাটস ইট। সো যদি কেউ মাস্টার্স প্রোগ্রামে আসতে চায় তার জন্য পাবলিকেশন কোনো ম্যান্ডেটরি বিষয় না, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
আর যদি কেউ রুমি যেটা বললো যে ওর আন্ডার গ্রেডে হচ্ছে থিসিস ছিল, যদি কেউ পাবলিশ করতে পারে, দ্যাটস ইট, ইটস গুড, ভেরি গুড। ধন্যবাদ আপু। আফসান আপনার কাছে আরেকটি প্রশ্ন করেছেন, এগ্রিকালচার ফিল্ডে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে রিসার্চ এক্সপিরিয়েন্সটা কি শুধু পাবলিকেশনস নাকি পাবলিকেশন ছাড়াও কিছু আছে? আচ্ছা, রিসার্চ এক্সপেরিয়েন্স বলতে পাবলিকেশনস না, যদি কেউ আন্ডারগ্রেডে কোনো রিসার্চ, কোনো টিচারকে হেল্প করে বা কোনো ল্যাবে কাজ করে, 3 মাস ট্রেনি থাকে, তো সেটাও তার কিন্তু একটা রিসার্চ এক্সপেরিয়েন্স, তো সেগুলো সে অ্যাড করতে পারে। পাবলিকেশন থাকতে হবে, নট দ্যাট। কোনো ট্রেনিং করা যদি থাকে, ধরো কেউ কিভাবে ডিএনএ এক্সট্রাকশন করতে পারে, সেটা সে একটা ট্রেনিং নিয়েছে, সেটার যদি একটা সার্টিফিকেট থাকে বা যার আন্ডারে সে এই কাজগুলো করেছে সে যদি তাকে একটা রিটেন ডকুমেন্টস দেয়, সেটাও তার একটা এক্সপেরিয়েন্স। ধন্যবাদ আপু। শুভভাবে কাছে চলে যেতে চাই। আপনাকে প্রশ্ন করেছেন অনেক, মানসিক প্রস্তুতি অনেক বড় একটা ব্যাপার, পরিবার পরিজন চেনা পরিবেশ সবকিছু ছেড়ে সম্পূর্ণ ভিন্ন একটা জগতে মানিয়ে নিতে হবে, এটা ভেবে অনেকে পিছিয়ে যায়, এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, মানসিক ব্যাপার অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে প্রায়োরিটাইজ করতে শিখতে হবে আসলে, কারণ কেউ যখন আসলে হায়ার স্টাডিজে যাবে তার মানে ইজ অ্যাডাল্ট, তো হচ্ছে গিয়ে প্রায়োরিটাইজ করতে পারতে হবে, এবং সবকিছুর একটা মানে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স থাকবে যে আমার কাছে এরপরে এটা ইম্পর্টেন্ট, এরপরে এটা ইম্পর্টেন্ট, রাইট? সো এটা করতে পারতে হবে। আর হচ্ছে কি, তাও এখন তো টেকনোলজিক্যালি ওয়ার্ল্ড অনেক অ্যাডভান্স, সো আমার তো মনে হয় হচ্ছে গিয়ে মানে বাইরে আসলেও দেশে কথা বলা, দেশে কন্ট্যাক্ট করা, এগুলা খুবই ইজি। সো এবং এভরি ইয়ার চাইলে দেশে ভিজিট করা পসিবল। আমার কাছে মনে হয় না যে হচ্ছে গিয়ে এই ফ্যাক্টর গুলো এখন অত বেশি বড় ফ্যাক্টর, যে হচ্ছে গিয়ে কারণ কমিউনিকেশন আসলে এত ডেভেলপ করেছে যে এগুলা চাইলেই ওভারকাম করা পসিবল। আমার কাছে তো কোনো সারপ্রাইজিং লাগে যে আগে আরো 20 ইয়ার্স আগে মানুষজন যারা বাইরে পড়তে আসতো তারা আসলে কি, তাদের অবস্থাটা কেমন ছিল। আমার কাছে মনে হয় যে লুক এট দ্য ব্রাইট সাইড, পজিটিভ সাইড দেখতে হবে আসলে কেন আমি করতে চাচ্ছি, আমি এটার পরে আমার আউটকামটা আসলে কি হবে। সো ওইসব দিক খেয়াল রেখে আমার কাছে মনে হয় যে নিজেকে আরো বেশি মোটিভেটেড, ড্রিভেন করতে হবে, যেন আসলে এই ফ্যাক্টরগুলো তো বড় না হয়ে যায় না। যেটা বললাম, এখন টেকনিক্যালি ওয়ার্ল্ড ইজ সো অ্যাডভান্স, তুমি চাইলে যে কোনো সময় যে কোনো কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারো, রাইট? এবং এরকম প্যান্ডেমিক সিচুয়েশন তো আমার কাছে মনে হয় না বাংলাদেশেও সবাই আই থিঙ্ক অনলাইনে কমিউনিকেট করে, রাইট? সো ইটস লাইক সেম এভরিওয়্যার। সো এটাই আর কি, আমার কাছে মনে হয় যে প্রায়োরিটাইজ করতে পারতে হবে যে আমি হায়ার স্টাডিজ কেন যেতে চাচ্ছি, আমার কি বেনিফিট হবে, আমি ওইসব দিকে খেয়াল রেখে তারপর হচ্ছে গিয়ে সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে, তাই তো? ধন্যবাদ ভাইয়া। শুভ ভাইয়ের কাছে, সরি, খালিদ ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন আছে যে তানজিম করেছে, যখন ইউএসএ বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে যাওয়া হয় তখন সেখানে ট্রান্সক্রিপ্ট দরকার হয় ক্লাস 9 থেকে 12 এর, কিন্তু তার ক্লাস 11-12 বিভিন্ন বিষয়ে ফেইল আছে এবং সে তার হাই স্কুলের ট্রান্সক্রিপ্টও হারিয়ে ফেলেছে। তার কাছে শুধু তার এসএসসি পরীক্ষা ট্রান্সক্রিপ্টটা আছে। সেই ক্ষেত্রে সে কিভাবে অ্যাপ্লাই করতে পারে? এই ধরনের সমস্যা আমি আসলে 9-10 এর ট্রান্সক্রিপ্ট লাগে এরকম আমার ক্ষেত্রে ঘটেনি, বা হচ্ছে আমি শুনি। তবে এসএসসি ট্রান্সক্রিপ্ট লাগতে পারে। নর্মালি তারা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার আন্ডার গ্রেড প্রোগ্রামের ট্রান্সক্রিপ্টে বেশি গুরুত্ব দেয়, যেটা হচ্ছে যে আপনার শো করতে হবে যে আপনার 16 ইয়ার্স, যদি আমি সঠিক থাকি আর কি, 16 বছরের পড়াশোনার একটা হিস্ট্রি দেখাতে হয় যে আপনি এডুকেশন করেছেন। সো যদি হারিয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা আপনি যদি স্কুলে যোগাযোগ করেন, তারা হয়তো বা আপনাকে একটা লেটার দিতে পারে যে না, এ আমাদের স্টুডেন্ট ছিল, এই পড়াশোনা করেছে। একটা দুটো বিষয় ফেল থাকলে যে খুব বেশি সমস্যা এমন কিছু নয়। বাইরে কিন্তু ফেল জিনিসটাকে খুব এতটা হাইলাইট করে দেখানো, বাংলাদেশে কেউ ফেল করলে তারা ফেলু বলে বা হচ্ছে খুব হাইলাইট করা হয়। এখানে খুব এটা এইভাবে দেখা হয় যে আপনি যদি কন্টিনিউয়াসলি নিজের প্রোগ্রেস দেখান সেটাকে তারা খুবই ভালো দেখে। আমি নিজেও নেদারল্যান্ডে এসে মাস্টার্সে প্রথম বার ফেল করেছি, তার মানে এই না যে আমার ফান্ডিং কমে গেছে বা সামথিং।
আমাকে ইমিডিয়েটলি হায়ার করা হয়েছে আফটার মাই ফার্স্ট মাস্টার্স। তো ফেল জিনিসটা এতটা খারাপ ভাবে না দেখে, যেটা হচ্ছে যে আপনার আরো কিভাবে সিভি সমৃদ্ধ করতে পারেন সেদিকে আপনি মনোযোগ দিতে পারেন। আপনার কোকারিকুলার অ্যাক্টিভিটি বা আপনার জব এক্সপিরিয়েন্স বা হচ্ছে আপনার ইভেন আপনি যদি কোনো ভলান্টিয়ার কাজ করে থাকেন সেগুলো অ্যাড করতে পারেন। সো আমার মনে হয় না যে আপনি ফেল নিয়ে অতটা টেনশন করা উচিত, বা হচ্ছে যদি ট্রান্সক্রিপ্ট হারিয়ে যায় সেক্ষেত্রে আমি মনে করি স্কুল থেকে আপনাকে একটা সার্টিফিকেট বা হচ্ছে কোনো না কোনো একটা উপায় আপনাকে বলে দিবে যে আপনি হাই স্কুল এডুকেশন কমপ্লিট করেছেন। ধন্যবাদ ভাইয়া। শুভ ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন আছে, করেছে শাকিল আহমেদ। আমি ম্যানেজমেন্টে বিবিএ করছি, আমি চাচ্ছি এমবিএ এর জন্য স্কলারশিপ নিতে। এখন আমার ব্যাপারে যদি বলতেন ভালো হতো। শুভ ভাই। হ্যাঁ, তো আমি যেটা বললাম যে আসলে আমি আমার ডোমেইনের বাইরে আমার জন্য কথা বললে আসলে খুবই আর কি ডিফিকাল্ট, না আসলে সেফ হবে না মনে হয়। আসলে আমি খুব অ্যাকুরেট দিতে পারবো না। আমার কাছে যেটা মনে হয়, রুমে একটা কথা বলেছিল যে আসলে এখন ইনফরমেশন খুবই অ্যাভেলেবল ইন্টারনেটে, প্রচুর ভালো ভালো গ্রুপ আছে, হায়ার স্টাডি অ্যাব্রড গ্রুপ আছে, আই থিঙ্ক 50,000 অর সামথিং মেম্বার, অথবা 5 লাখ, আমার ঠিক মনে নেই, অনেক মেম্বার সেখানে, এবং সেখানে সব ডোমেনের মানুষজন আছে সেখানে। দে আর ভেরি অ্যাক্টিভ, দে অ্যাক্টিভলি কমেন্ট দেয়ার, এবং সেখানে অনেক ফাইল সেকশন, অনেক ফাইলও আছে যে অলরেডি কারা কারা কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন টপিকে অ্যাডমিশন পেয়েছে। সো আমার কাছে মনে হয় ইটস বেটার টু আস্ক দেয়ার অ্যাবাউট BBA, MBA, and all sorts of departments. I'm not capable enough to answer that actually. Sorry. থ্যাংক ইউ ভাইয়া। সুরভি আপুর কাছে একটা প্রশ্ন আছে যে জার্মানিতে পড়াশোনা করার জন্য মিনিমাম সিজিপিএ কত থাকা জরুরি? প্রশ্নটি করেছে মারুফ রবি। আচ্ছা, জার্মানিতে যদি কেউ মাস্টার্স করতে আসে, তো আমি তো যেহেতু পিএইচডি তে আসছি, তো ওই গ্রুপ থেকে আমি যেটা জেনেছি, যদি লাস্ট টার্মে, দ্যাট মিনস সামার 2020-তে আমি একজন দেখলাম, সে হচ্ছে 3.70 ছিল তার সিজিপিএ, সে কিন্তু মাস্টার্স করতে আসতে পারছে। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। তো হচ্ছে সে যেই প্রোগ্রামে আসতে চায়, তো সেই ইউনিভার্সিটি সেই প্রোগ্রামে ঢুকে একটু ডিটেলস দেখে নিলে ওটা বেশি ভালো হবে। তবে আমি লাস্ট যেটা অবজার্ভ করলাম, দেখলাম যে 3.7 যার আছে সেও অ্যাডমিট হতে পেরেছে। থ্যাংক ইউ আপু। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছি। আমি মাসুম আপুর কাছে জানতে চাইবো, আপু আমাদের আয়োজন কেমন লাগলো, এবং ভবিষ্যতে যারা হায়ার স্টাডিজ এর জন্য দেশের বাইরে যেতে চায় তাদের উদ্দেশ্যে সংক্ষেপে আপনি কি বলবেন? আচ্ছা, আমার আয়োজন খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে আসলে কথা বলতে পারে। আমি একটু করে বলি, আসলে স্কুল লাইফ ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ। সো স্কুল থেকে যখনই কন্ট্যাক্ট করা হলো যে আমার স্কুলের জুনিয়র, সো খুবই ভালো লাগছে আর কি। আর এত আগে থেকে তোমরা এসব নিয়ে মানে ইন্টারেস্টেড আছো, এটা দেখেও খুব ভালো লাগতেছে। কারণ আমরা আসলে এত আগে থেকে চিন্তা করিনি। আমি অন্যদের কথা জানি না, বাট আমি আসলে স্কুল লাইফে এগুলা চিন্তাও করি নাই যে সামনে কি হবে বা এরকম কিছু। সো এটা খুবই ভালো দিক, খুবই ভালো লাগছে এখানে কথা বলতে পারে। আমার মনে হয় আমাদের এরিয়া থেকে আরো মানুষ আসবে। এখন আমি ছোট করে একটু বলি, আমি এটা আসলে সবাইকেই বলি, সেটা হচ্ছে মেয়েরা এখনো কেন জানি হায়ার স্টাডিজে আসে না বেশি। সো আমি আমার ইউনিভার্সিটিতে আমি একা পিএইচডি স্টুডেন্ট, সো ইটস টাফ অ্যাকচুয়ালি। আমি স্পেশালি মেয়েদেরকে এনকারেজ করতে চাই যে খুব কঠিন কিছু না, ঠিক আছে, অ্যাপ্লাই করলে এখানে আসলে পরে হেল্প করার জন্য অনেক মানুষ আছে। সো সো আসলে কন্ট্যাক্ট করতে হবে মানুষের সাথে, কন্ট্যাক্ট না করলে কেউ তো আর বাসায় গিয়ে হেল্প করবে না। সো কন্ট্যাক্ট করতে হবে। আমি 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 অন্যদেরকে কিছু করতেছি না, আমি জাস্ট মেয়েদেরকে বলছি এই কারণে যে আসলে মেয়েদের রেশিও অনেক কম ছেলেদের তুলনায়। সো প্লিজ তোমরা আসো, ট্রাই করো, অ্যাপ্লাই করো। হেল্পের জন্য মানুষের অভাব নাই, হেল্পের জন্য মানুষকে নক করো। অ্যান্ড এই তো, সবার জন্য অনেক শুভকামনা। সবাই এই প্যান্ডামিক সিচুয়েশনে সবার রিলেটিভস নিয়ে সবাই সেফ থাকো, স্টে সেফ, ভালো থাকুক সবাই। এই তো, থ্যাংক ইউ। ধন্যবাদ মাসুমা আপু। খালিদ ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাইয়া আমাদের আজকের আয়োজন কেমন লাগলো এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? ধন্যবাদ সিওয়াইসি কে একটি চমৎকার এবং প্রাণবন্ত লাইভ সেশনের জন্য। আমি খুবই খুশি যে এই সেশন থেকে খুব চমৎকার চমৎকার কিছু বিষয় আমরা আলোচনা করতে পেরেছি এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এবং
অবশ্যই ধন্যবাদ অডিয়েন্সকে আজকে থাকার জন্য, এবং তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যে কোনো সমস্যায় সরাসরি প্রোগ্রামকে জিজ্ঞেস করা ভালো, তাহলে হচ্ছে সঠিক তথ্য পাওয়া যাবেন। আমাদের মধ্যে অনেক সময় যেটা ভয় কাজ করে যে হ্যাঁ আমি ইমেল করব কিনা, এই ভীতিটা থেকে আসলে দূরে থাকতে হবে, এবং বাইরে আসা বাইরের লাইফ আসলে অনেক বেশি সহজ। অবশ্যই বাইরে এই পর্যাপ্ত বাইরে আসার ক্ষেত্রে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা কম, কারণ অনেকে মনে করে যে বাইরের লাইফ হয়তো বা মেয়েদের জন্য ভয়ঙ্কর হবে, বা আসলে কিন্তু ব্যাপারটা উল্টো। বাইরের লাইফ অনেক বাইরে পড়াশোনা করা এবং বাইরে জীবনযাপন অনেক বেশি সহজতর এবং হচ্ছে অনেক বেশি নিরাপদ। তো আমি মনে করি যে এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স যদি আপনি বাইরে যান, এবং বাইরে থেকে আপনি দেশেও ফিরে আসতে পারেন বা অন্য দেশেও যেতে পারেন। এবং যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে প্রোগ্রামের ইউনিভার্সিটিতে কিছু ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন থাকে, সেগুলো পড়াশোনা করেন, বা ওদের কিছু ফোরাম থাকে সেখানে দেখতে পারেন। এবং ফেসবুকে যেটা অনেকেই এই সেশন থেকে বলার চেষ্টা করছে, হায়ার স্টাডিজ অ্যাব্রোড এর অনেক অনেক ইনফরমেশন দেওয়া আছে, অনেক অনেক কোশ্চেনের আনসার দেওয়া থাকে, ভিসা সংক্রান্ত এবং অ্যাপ্লিকেশন, স্কলারশিপ সব সংক্রান্ত কোশ্চেন থাকে, সেগুলো দেখার চেষ্টা করেন। এবং আমি খুশি আজকে যে এরকম একটা চমৎকার প্রাণবন্ত লাইভ সেশনে আসতে পেরেছি, এবং আমি আমার উত্তর থেকে কেউ যদি উপকৃত হয় তাহলে আমি খুবই অনার্ড হব। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, আমরা অনেক অনার্ড। সুরভি আপুর কাছে জানতে চাইবো, আপু আমাদের আয়োজন কেমন লাগলো, এবং আপনাদের মতো যারা দেশের বাইরে পড়ার স্বপ্ন এখন থেকেই দেখছে তাদের জন্য আপনি কি বলবেন? ধন্যবাদ সিআইসি টিমকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং কিছু যে আমরা বলতে পারলাম এ থেকে যদি কারো সামান্যতম উপকার হয় তাহলে আমরা নিজেকে আসলেই অনার্ড ভাববো যে না, কাউকে একটু হলেও কি সাহায্য করতে পেরেছি। আর যারা ইন ফিউচার বাইরে পড়াশোনা করতে আসতে চায় তো তাদেরকে বলবো যে অনেক সময় দেখা যায় বারবার ইমেল করছি বা স্কলারশিপের অ্যাপ্লাই করছি, আমার ইমেলের রেসপন্স আসছে না বা স্কলারশিপে আমি ফেইলিওর হচ্ছি, তো হতাশ হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে, ধৈর্য ধরে আসলে লেগে থাকতে হবে। আরেকটা বড় পয়েন্ট হচ্ছে যে আমরা অনেক সময় আশেপাশের মানুষের কথায় ডিপ্রেসড হয়ে যাই বা ভাবি না সে বলছে বা তারা বলছে আমাকে দিয়ে হবে না, তো মনে হয় আমার আর হবে না। তো এইসব কথাতে আসলে কান দেওয়া যাবে না, নিজের কনফিডেন্স লেভেলটাকে ধরে রেখে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যদি কারো ইচ্ছা থাকে এবং সে যদি চায়, আমি আশা করি যে অবশ্যই তারা বাইরে পড়তে আসতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আপু, ইনফরমেশনের পাশাপাশি অনেক মোটিভেশনও পেলাম আপনার কথা থেকে। শুভ ভাইয়ের কাছে জানতে চাইবো আমাদের আয়োজন কেমন লাগলো, এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলবেন যারা ভবিষ্যতে বিদেশে পড়াশোনা করতে চায়? আচ্ছা, ফার্স্ট হচ্ছে থ্যাংক ইউ সিআইসি কে আমাকে ইনভাইট করার জন্য। ইটস আই এম রিয়েলি অনার্ড এখানে কথা বলতে পারার জন্য, এবং আসলে খুব শর্ট টাইম আর কি, এই টাইমের মধ্যে আসলে খুব স্পেসিফিক ডিরেকশন দেওয়া খুব টাফ আসলে। সো হয়তো অনেক কথাই খুব জেনারেলাইজ করে বলতে হয়েছে। তারপরে যদি কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে এবং আমার টপিকে যদি সেটা হয় তাহলে হচ্ছে আমাকে পার্সোনালি নক করতে পারেন, আমি অ্যান্সার করার ট্রাই করবো। আর সবাই যতটুকু বলবো যে যেহেতু আমার মনে হয় এখানে হয়তো স্কুল কিংবা হয়তো কলেজ অথবা হয়তো ভার্সিটি ফার্স্ট সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের হয়তো দেখবে বা দেখছে, এই পেজকে ফলো করে। সো খুব ভালো টাইম নিজের প্রোফাইলকে আসলে ভালো বুস্ট করার জন্য আসলে, কারণ অনেক স্কিলস আছে যেগুলো হচ্ছে গিয়ে সফট স্কিলস, যেগুলো ডেভেলপ করা যায় এই সময়টা, আসলে কোনো কিছু ফেলনা না, এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো স্কিলই আসলে কাজে লাগানো সম্ভব, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তুমি নিজেকে কিভাবে সেল করতে পারো, রাইট? সো আমার কাছে মনে হয় যে কোনো স্কিল, যেমন তোমরা যখন প্রেজেন্ট করতেছো এখানে, এটাও একটা স্কিল যারা লাইভে সানিকা এবং জাকা, সো এটাও খুব ভালো একটা স্কিল। এরকম যে কোনো স্কিলই আসলে ডেভেলপ করা উচিত, এবং এটা কখন কাজে লেগে যাবে এটা বলা যাবে না, ঠিক আছে? কারণ এখানে বাইরে আসলে কমিউনিকেশন স্কিল খুবই ইম্পর্টেন্ট এবং লিডারশিপ স্কিল খুবই ইম্পর্টেন্ট। এগুলো আসলে আমরা হয়তো এভাবে পড়াশোনা করার সময় গুরুত্ব দিই না, পড়াশোনাটা তার দিকেই ফোকাস রাখি, বাট এই সমস্ত স্কিলস পাশাপাশি ডেভেলপ করা উচিত। সো এটা হচ্ছে গিয়ে অ্যাডভাইস যে, এবং ড্রিম হায়ার আসলে স্বপ্ন দিতে টাকা লাগে না, রাইট? সো ড্রিম হায়ার, বাইরে আসা খুব টাফ কিছু না,
নিজের প্রোফাইল ঠিকঠাক রেখে এবং প্রপারলি ঠিক জায়গার মতো অ্যাপ্লাই করতে পারলে আসলে এভরিওয়ান হ্যাজ এ চান্স, এটা হচ্ছে আমার মনে হয়। আর হচ্ছে গিয়ে স্পেসিফিক ডোমেইনের ব্যাপারে হচ্ছে গিয়ে ইন্টারনেটে এখন এভরিথিং ইজ অ্যাভেলেবল। ফেসবুকে প্রচুর গ্রুপ আছে ভালো ভালো, এবং আরো অনেক ওয়েবসাইটস আছে। তো সেগুলো ফলো করলে, সেগুলোতে আলটিমেটলি একটু টাইম দিলে, ইনভেস্ট করলে, রিসার্চ করলে, নিজের মতো করে গুছিয়ে ইনফরমেশন গুলাকে স্টোর করে রাখলে, আমার কাছে মনে হয় একটু আর্লি স্টার্ট করে দিলে প্রসেসটা, আমার কাছে মনে হয় যে ইটস ভেরি মাচ ডুয়েবল ফর এনিওয়ান। এই তো, সবাইকে অল দ্য বেস্ট। আর হচ্ছে গিয়ে এই তো, অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। আজকে ভাইয়া আপু আপনারা আজকে আমাদের সাথে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো শেয়ার করলেন, সেগুলো যদি ফলো করা হয় আমরা আশা করছি আপনাদের আরো অনেক উত্তরসূরি বিদেশে পড়াশোনা করতে যাবে, হায়ার স্টাডিজ এর জন্য যাবে। এবং আমারও কিন্তু জীবনের শ্রেষ্ঠ সময়টা আমার স্কুলে কেটেছে। আজ আমার স্কুলের দুজন সিনিয়রের সাথে আমি আজ স্ক্রিন শেয়ার করতে পারছি, আমি খুব অনার্ড। সুরভি আপু, রুমি আপু, আপনাদের অনেক ধন্যবাদ। জাকা রানী বিলাসপুরের ছাত্র, আমি শিওর জাকাও হচ্ছে খালিদ ভাই, শুভ ভাইয়ের জন্য অনেক প্রাউড ফিল করছে। আমরা আশা করছি গাজীপুর থেকে আরো অনেক ছেলে মেয়ে আমাদের এভাবে গর্বিত করবে। আমরা গাজীপুরবাসী হিসেবে বলতে পারবো যে তারা হচ্ছে আমাদের গাজীপুরের সোনার সন্তান। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের এত মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাদের অনেক কাজ থাকে, তার বাইরেও হচ্ছে আপনারা বিভিন্ন দেশে আছেন, বাংলাদেশের সাথে টাইম মেলানোটা অনেক কঠিন একটা ব্যাপার এতদিনে যা বুঝলাম। তো আপনারা সময় বাঁচিয়ে আমাদের সময় দিয়েছেন, আমাদের বাংলাদেশের সাথে টাইম মিলিয়ে, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর দর্শকদের অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সিওয়াইসি টিমের সকলকে অনেক ধন্যবাদ জানাবো, ব্যাকস্টেজে যারা কাজ করেছে, যারা আমাদের এই লাইভের পোস্টার তৈরি থেকে শুরু করে ক্যাপশন, পোস্ট দেওয়া, পোস্ট শেয়ার করা, সব প্রত্যেকটা কাজ করেছে, সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। নতুন কোনো লাইভ সেশন আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভ এখানেই শেষ করছি।